শৈবাল ও ছত্রাক অধ্যায়ের ওয়ান শট ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যাদের সামনে পরীক্ষা, হাতে খুব অল্প সময় কিন্তু অনেকগুলো অধ্যায় পড়া বাকি আছে, তোমরা এই ক্লাসটা অবশ্যই দেখো, কারণ তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমি এই ক্লাসটা নিচ্ছি। এই ক্লাসে একদমই সময় নষ্ট করা হয়নি। যা যা পরীক্ষায় আসতে পারে, যা যা গুরুত্বপূর্ণ, শুধু সেগুলোই আমি পড়ানোর চেষ্টা করেছি। খুব অল্প সময়ের মধ্যে এই অধ্যায়ের শৈবাল ছত্রাক অধ্যায় সবগুলো বেসিক তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব, এবং কিন্তু আমি তোমাদের বই দাগায় দেবো। দেখো, এখান থেকে কিন্তু বই দাগায় দিব, এবং এই অধ্যায় সবগুলো গুরুত্বপূর্ণ সিকিউগুলো তোমাদেরকে আমি সলভ করাই দিব, সবগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি তোমাদেরকে সলভ করাই দিব। অর্থাৎ একটা ক্লাসের মধ্যে তুমি সবকিছু পেয়ে যাচ্ছ। এই অধ্যায় নিয়ে তোমার আর কোনো চিন্তা করাই লাগবে না। আমি যখন পড়ানো শেষ করব, ক্লাসটা যখন তোমার শেষ হবে, পিডিএফগুলো একটু ডাউনলোড করে নিও, এবং প্রায় ঘন্টাখানেক তুমি শুধু এই অধ্যায়টা পড়ো। তাহলে দেখবে যে এই অধ্যায় থেকে যত প্রশ্ন আসে, যা আসে, সব তুমি অ্যান্সার করতে পারছো। তাহলে চলো, সময় নষ্ট না করে আলোচনা শুরু করা যাক। তার আগে একটা জিনিস বলে রাখি, বায়োলজির যে কোনো অধ্যায় নিয়ে তোমার যদি কোনো প্রবলেম থাকে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখো, সবগুলো অধ্যায়ের কিন্তু এরকম ওয়ান শট ক্লাস রেডি। ক্লাসগুলো প্রতিদিন আপলোড করা হচ্ছে। তোমরা এখনই, যারা এই ভিডিওটা দেখছো, এখনই আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো, এবং তোমার এর পরে কোন অধ্যায়টা প্রয়োজন সেটা একটু কমেন্ট করে দাও। আমাদের সব ক্লাসই রেডি, আমরা প্রতিদিন আপলোড করে যাচ্ছি। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। আমরা কিন্তু দুই জায়গা থেকে পড়বো। আমরা স্লাইড থেকেও কিছুটা পড়বো, আবার কিন্তু বই দাগিয়ে দাগিয়েও পড়বো। আমি কিছুটা আলোচনা তোমাদেরকে একটু স্লাইড থেকে পড়াই নি, তারপর বই দাগানোতে চলে যাব। ঠিক আছে, একটু লক্ষ্য করো। আমরা প্রথমে উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা একটু ধারণা নিব, বুঝছো? এটা জানাটা জরুরি। পৃথিবীতে বিভিন্ন রকম উদ্ভিদ আছে। এই উদ্ভিদের শ্রেণীবিন্যাসটা যদি আমরা পড়ি, তাহলে আমাদের শৈবাল ছত্রাক বুঝতে সাহায্য হবে, ব্রায়োফাইটা টেরিডোফাইটা বুঝতে সাহায্য হবে, এবং নগ্নবীজী আবৃতবীজী বুঝতে সুবিধা হবে। এটা তো সবাই উদ্ভিদ। শৈবাল ছত্রাক, ব্রায়োফাইট, টেরিডোফাইট, নগ্নবীজী আবৃতবীজেরা তো সবাই উদ্ভিদ। এদের মধ্যে ডিফারেন্সটা আমরা একটু বুঝবো। দেখো, আমরা একটা ডিফারেন্সের এরকম টেবিল বানিয়ে রেখেছি, এখান থেকে আমরা একটু পড়বো। এই ক্লাসিফিকেশনটা আসলে বেনথাম এবং হুকারের দেওয়া। বেনথাম হুকারের শ্রেণীবিন্যাস। বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে এটা একটু তোমাদের বুঝায়, তাহলে এদের প্রত্যেকের বৈশিষ্ট্য তোমাদের পড়তে সুবিধা হবে। দেখো, বেনথাম হুকার বলছেন যে পৃথিবীর উদ্ভিদগুলোকে দুভাগে ভাগ করা হয়। কিছু উদ্ভিদ ফুল তৈরি করে না, তাদেরকে বলা হয় অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামিয়া। আর কিছু উদ্ভিদ ফুল তৈরি করে, তাদেরকে বলা হয় সপুষ্পক বা ফ্যানেরোগ্যামিয়া। বুঝছো? ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদেরা দুই প্রকার, ফুল তৈরি করলে সপুষ্পক, আর ফুল তৈরি না করলে অপুষ্পক। বুঝো? ফুল তৈরি করে কারা? অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী এরা। এদেরকে আমরা চিনি, ওই যে আমাদের আম কাঁঠাল গাছ যারা আছে তারা। এবং ফুল তৈরি করে হচ্ছে জিমনোস্পার্ম বা নগ্নবীজী। সাইকাস নামের একটা উদ্ভিদের কথা আমরা শুনেছি, সেটা হচ্ছে ফুল তৈরি করে। তাহলে ফুল তৈরি করে কারা কারা বলতো? আবৃতবীজী এবং নগ্নবীজী। ফুল তৈরি করে না কারা? আমরা যে শৈবালের কথা পড়বো, এরা ফুল তৈরি করে না। ছত্রাকেরা ফুল তৈরি করে না। মস বা ব্রায়োফাইট, ওই যে দেয়ালে এক ধরনের ছোট ছোট ঘাসের মতো জন্মে, মস বা ব্রায়োফাইট, এরাও ফুল তৈরি করে না। আবার ফার্ন বা টেরিডোফাইট, আমাদের বিল্ডিং এর চিপাই চাপা একগুলো ঘাসের মতো জন্মে, ঢেকি শাক বলা হয়, তারাও কিন্তু ফুল তৈরি করে না। ঠিক আছে? শৈবাল, ছত্রাক, মস, ফার্ন এরা ফুল তৈরি করে না, এরা হলো অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামিয়া। নগ্নবীজী এবং আবৃতবীজী এরা হলো ফুল তৈরি করে, এরা হলো সপুষ্পক বা ফানেরোগ্যামিয়া। এবার বোঝো, শৈবাল এবং ছত্রাককে একত্রে বলা হয় থ্যালোফাইটা। শৈবাল ছত্রাককে বলে থ্যালোফাইটা। শৈবাল ছত্রাকের শরীরের মধ্যে মূল, কাণ্ড, পাতা এগুলো নাই, শরীরটা একটু দলার মতো। যারা শরীরটা দলার মতো তাদেরকে বলা হয় থ্যালোফাইটা। এদিকে দেখো, মস যাদেরকে আমরা বলছি, ওই যে দেয়ালে যারা জন্মে ছোট ছোট ঘাসের মতো, তাদেরকে বলা হয় ব্রায়োফাইটা। আর একটু ছোটখাটো এই যে দেখো এরকম ঘাসের মতো যারা, ঢেকি শাকের মতো, এদেরকে বলা হয় টেরিডোফাইটা। ঠিক আছে? অপুষ্পক উদ্ভিদগুলোকে তিন ভাগে ভাগ করা হয়, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। থ্যালোফাইটার মধ্যে রয়েছে শৈবাল এবং ছত্রাক, ব্রায়োফাইটা মানে হলো মস, আর টেরিডোফাইটা মানে হলো ফার্ন। ঠিক আছে? সবগুলো উদ্ভিদের ছবি একটু আমি দেখানোর চেষ্টা করেছি, তুমি একটু বোঝার চেষ্টা করো। শৈবাল কারা? পুকুরে শ্যাওলা এরা, মাইক্রোস্কোপিক সাইজের, মাইক্রোস্কোপে দেখলে এরকম দেখায়, ছোট ছোট দানার মতো। ছত্রাক কারে? যে ব্যাঙের ছাতা যারা, এরাই হলো ছত্রাক, এরকম দেখায়, তোমরা জানো। আবার কিছু ছত্রাক আছে একুশি, খুব ক্ষুদ্র ক্ষুদ্র, ওরকমও হতে পারে। মস হচ্ছে এরকম একটা ছোট দলার মতো। ফার্ন হচ্ছে এরকম ছোটখাটো ঘাসের মতো। নগ্নবীজী বড় বড় গাছই হয়, কিন্তু গাছের শাখা প্রশাখা ওরকম থাকে না, নারিকেল বা খেজুর গাছের মতো দেখতে। আর আবৃতবীজী উদ্ভিদ এরা হলো পৃথিবীর বেশিরভাগ উদ্ভিদ, তুমি যাকে চেনো সবাই মোটামুটি আবৃতবীজের মধ্যেই যাবে। ঠিক আছে? এখন এদের কম্প্যারিজনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, যদি কোষের কম্প্যারিজন দেখি, শৈবাল যারা, তারা এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। অনেক শৈবাল খুবই ক্ষুদ্র, এককোষী, আবার কেউ বহুকোষীয় হতে পারে। ছত্রাক যারা, তারাও এককোষী বা বহুকোষী হতে পারে। মাশরুম যেটাকে খায় না, সেটা বহুকোষী। আবার আমাদের যে গায়ে চুলকানি তৈরি হয়, এটা আবার এককোষী ছত্রাক। ছত্রাক দুরকমই হতে পারে। মস যারা, তারা সাধারণত বহুকোষী হয়। ফার্ন যারা, তারাও বহুকোষী। নগ্নবীজী উদ্ভিদেরাও বহুকোষী, আবৃতবীজী উদ্ভিদেরাও কি বহুকোষী। এবং এদের কোষগুলো কিন্তু সবারই সুগঠিত নিউক্লিয়াস যুক্ত, সবারই, ওই জন্য আমি আর এটা লিখিনি। তারপরে দেখো, দেহটা কার কেমন, এটা হলো দেহ। দেহ কার কেমন? শৈবালের দেহটাকে বলে থ্যালয়েড। থ্যালয়েড মানে কি? কোনো উদ্ভিদের শরীরে যদি মূল, কাণ্ড, পাতা না থাকে, তাহলে সেই শরীরটাকে বলে থ্যালয়েড। বলো তো, শৈবালের শরীরে কিন্তু এরকম কি মূল, কাণ্ড, পাতা আছে? না, মূল, কাণ্ড, পাতা নাই, তো এই জন্য বলা হয় থ্যালয়েড। ছত্রাকের শরীরেও দেখো মূল, কাণ্ড, পাতা নাই, এই জন্য থ্যালয়েড। মসের শরীরেও দেখো মূল, কাণ্ড, পাতা নাই, এই জন্য তাকেও বলা হয় থ্যালয়েড। তাহলে শৈবাল, ছত্রাক এবং মস এরা হলো থ্যালয়েড। তারপরে দেখো,
এই যে ফার্ন, ঘাসের মতো দেখতে, এর শরীরে কিন্তু মূলকাণ্ড পাতা আছে, তার মানে এটা থ্যালয়েড নয়। জিমনোস্পার্ম যেটা নগ্নবীজী উদ্ভিদ যারা, তাদের শরীরে মূলকাণ্ড পাতা আছে, যে মূলকাণ্ড পাতা সবই আছে, থ্যালয়েড নয়। আবৃতবীজী উদ্ভিদ, আম কাঁঠালের গাছ, এরাও মূলকাণ্ড পাতাযুক্ত, থ্যালয়েড নয়। তাহলে শৈবাল এবং ছত্রাক হলো থ্যালয়েড, এদের শরীরে মূলকাণ্ড পাতা নাই। যখন এদের আমরা বৈশিষ্ট্য পড়বো না, তখন এই শব্দগুলো খুব পাবো আমরা। শৈবালের মধ্যে ভাস্কুলার টিস্যু আছে না? নাই। ভাস্কুলার টিস্যু মানে জাইলেম ফ্লেম। কিছু উদ্ভিদের শরীরে জাইলেম ফ্লেম নামের এক ধরনের টিস্যু থাকে, যাদের মাধ্যমে তারা খাদ্য পানি পরিবহন করে। শৈবালের শরীরটা এতই ছোট যে খাদ্য পানি পরিবহনের প্রয়োজনই নেই। ভাস্কুলার টিস্যু নাই, এই জন্য অভাস্কুলার বলা হয়। ছত্রাকেরা হলো অভাস্কুলার। মস যারা, তারাও অভাস্কুলার, কারণ এই মসের শরীরেও ভাস্কুলার টিস্যু নাই। কিন্তু এই ফার্নের শরীরে ভাস্কুলার টিস্যু আছে, নগ্নবীজিতেও ভাস্কুলার টিস্যু আছে, আবৃতবীজিতেও ভাস্কুলার টিস্যু আছে। তারপরে দেখো দেহের ক্রোমোজোম সংখ্যা। শৈবালের শরীরের প্রত্যেকটা কোষের ক্রোমোজোম সংখ্যা হলো এন সংখ্যক, অর্থাৎ এটা হ্যাপ্লয়েড। ছত্রাকের শরীরের ক্রোমোজোম সংখ্যা হলো এন সংখ্যক, হ্যাপ্লয়েড। মসও হলো হ্যাপ্লয়েড। কিন্তু দেখো ফার্ন, নগ্নবীজি এবং আবৃতবীজি এরা কিন্তু ডিপ্লয়েড শরীর বিশিষ্ট। ফার্নের শরীরের প্রত্যেকটা কোষে 2n সংখ্যক করে ক্রোমোজোম থাকে। আম কাঁঠাল গাছের শরীরের প্রত্যেকটা কোষে 2n সংখ্যক করে ক্রোমোজোম থাকে, তারা হলো ডিপ্লয়েড, বুঝছো? কিন্তু শৈবাল ছত্রাক হলো হ্যাপ্লয়েড। এবার মনে রাখবে, উদ্ভিদগুলো যদি হ্যাপ্লয়েড হয় না, হ্যাপ্লয়েডও বলা হয়, আবার এদেরকে গ্যামেটোফাইটও বলা হয়। তাহলে শৈবাল এবং ছত্রাক এবং ব্রায়োফাইট, এই তিনজন হলো গ্যামেটোফাইটিক উদ্ভিদ। কিন্তু এরা যারা ডিপ্লয়েড, দেখো তো, যারা ডিপ্লয়েড এদেরকে বলা হয় স্পোরোফাইটিক উদ্ভিদ। ওকে? এবং কে কিভাবে বাচ্চা উৎপাদন করে, কে কিভাবে সন্তান উৎপাদন করে, সেটা সম্পর্কে একটু জানতে হবে। এই যে দেখো, শৈবাল এবং ছত্রাক এরা দুজন কিন্তু মেইনলি স্পোরের মাধ্যমে বাচ্চা উৎপাদন করে। ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এরাও স্পোরের মাধ্যমে বাচ্চা উৎপাদন করে। কিন্তু নগ্নবীজি এবং আবৃতবীজি এরা হচ্ছে বীজের মাধ্যমে বাচ্চা উৎপাদন করে। নামের মধ্যে তো বীজ আছে। তবে মনে রাখবে, নগ্নবীজিদের শুধু বীজ থাকে, আর আবৃতবীজিদের বীজও থাকে, ফলও থাকে। বীজটা ফল দ্বারা আবৃত থাকে, এই জন্য এদেরকে কিন্তু বলা হয় আবৃতবীজি। দেখো, সুন্দর একটা কিন্তু আমরা ক্লাসিফিকেশন জানলাম। আরেকটা জিনিস লাস্টে লেখা আছে, দেখো, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, টেরিডোফাইট, এরা তো সবাই অপুষ্পক, তাই না? এরা সবাই অপুষ্পক। সবাই অপুষ্পক হলেও শৈবাল এবং ছত্রাক এই দুজন বেশি অনুন্নত। ব্রায়োফাইট আর টেরিডোফাইট তুলনামূলক উন্নত। এই জন্য শৈবাল ছত্রাককে বলা হয় লোয়ার ক্রিপ্টোগ্যামিয়া, মানে অনুন্নত অপুষ্পক। আর এই যে ব্রায়োফাইট, টেরিডোফাইটকে বলা হয় হায়ার ক্রিপ্টোগ্যামিয়া। দেখছো, সবাই কিন্তু অপুষ্পক, কিন্তু এদেরকে বলা হয় লোয়ার, আর ব্রায়োফাইট, টেরিডোফাইটকে বলা হয় হায়ার ক্রিপ্টোগ্যামিয়া। এর মধ্যে স্পেশালি টেরিডোফাইট সম্পর্কে একটা কথা বলি। টেরিডোফাইটকে বলে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। কেন? কারণ টেরিডোফাইটের মধ্যে ভাস্কুলার টিস্যু আছে, আবার এটা অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামিয়া, এই জন্য এদেরকে বলে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। আমি এখন তোমাদের সব কয়টা উদ্ভিদ সম্পর্কে একটা ধারণা দিলাম। এখন যদি তুমি এই উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য পড়তে যাও, শৈবাল ছত্রাকের, ইজিলি কিন্তু তুমি বৈশিষ্ট্যগুলো বুঝতে পারবে। তাহলে চলো তো বই থেকে আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখি, পারি কিনা। তার আগে আমি তোমাদেরকে কিছু কথা একটু দাগাই দিই। শৈবালগুলো কোথায় বাস করছে এর উপর ভিত্তি করে শৈবালের কিন্তু একটা হচ্ছে শ্রেণীবিন্যাস আছে, সেটা একটু বলি তোমাদের। শৈবালগুলো যদি পাথরের গায়ে জন্মে, তখন তাদেরকে বলা হয় লিথোফাইট, এটা একটু মুখস্থ করে রেখো। শৈবালগুলো যদি মাটিতে আবদ্ধ হয় জন্মে, তখন তাদেরকে বলে বেন্থিক শৈবাল। শৈবালগুলো যদি অন্য উদ্ভিদের উপরে জন্মে, তাদেরকে বলে এপিফাইট। আর অন্য উদ্ভিদের ভেতরে জন্মালে তখন তাদেরকে বলে এন্ডোফাইট। শৈবাল বিষয়ক পড়াশোনাকে বলা হয় ফাইকোলজি অথবা অ্যালগোলজি, এটা একটু মনে রাখবে। আচ্ছা, শৈবালগুলো পানিতে যদি ভেসে থাকে, তখন তাদেরকে বলে ফাইটোপ্লাঙ্কটন, এটাও পরীক্ষায় আসে। শৈবালের জন্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেখো, আমরা এখান থেকে একটু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেখি। শৈবালগুলো হচ্ছে শালক সংশ্লেষী। হ্যাঁ, শৈবালগুলো খাবার তৈরি করতে পারে। শৈবাল কারা বুঝতে পারছো? পুকুরে যে শ্যাওলাগুলো আছে না, ওরাই শৈবাল। শৈবালগুলো হলো স্বভোজী। শালক সংশ্লেষী মানে স্বভোজী। অপুষ্পক উদ্ভিদ মানে হলো এদের কোনো ফুল থাকে না, ইতিমধ্যে আমরা জেনেছি। এবং যেহেতু শালক সংশ্লেষণ করতে পারে, তাই আলো ছাড়া এরা জন্মাতেও পারে না। এরা হলো সুকেন্দ্রিক, মানে এদের সুগঠিত নিউক্লিয়াস আছে। এরা এককোষীয় হতে পারে, আবার বহুকোষীয় হতে পারে। অনেক শৈবাল এককোষী, অনেকে বহুকোষী। এদের শরীরের মূল কাণ্ড, পাতা ইত্যাদি নাই। শরীরের মধ্যে এদের কোনো ভাস্কুলার টিস্যু নাই, মানে জাইলেম ফ্লেম নাই। এদের জননাঙ্গ সাধারণত এককোষী অথবা বহুকোষী। জননাঙ্গ বুঝছো? এদের যৌনাঙ্গটা এককোষী অথবা বহুকোষী। মানুষের জননাঙ্গ হলো বহুকোষী। উন্নত উদ্ভিদের জননাঙ্গ বহুকোষী, কিন্তু এদের এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। এবং জননাঙ্গের উপরে বন্ধা কোষের আবরণ থাকে না, এটা একটু মুখস্থ করবে। এদের স্পোরাঞ্জিয়া, মানে যেই থলি থেকে স্পোর তৈরি হয় না, সেটা সবসময় এককোষী হয়। তারপরে দেখো, বহুকোষী কখনো ভ্রূণ তৈরি হয় না। স্ত্রী জননাঙ্গে, এই যে দেখো, স্ত্রী জননাঙ্গে বহুকোষী ভ্রূণ তৈরি হয় না। তাদের কোষ প্রাচীরটা সাধারণত হলো সেলুলোজ নির্মিত। এদের যৌন জনন হলো আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস এবং উগ্যামাস। শোনো, বৈশিষ্ট্য না খুব পড়তে হবে, এখানে বাদ দেওয়ার কিছু নাই, ওই জন্য সব পড়াচ্ছি। শৈবালের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ বা শর্করা। তবে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়ার হলো গ্লাইকোজেন। সাধারণত এরা আর্দ্র পরিবেশে জন্মে, সুস্পষ্ট জনক্রম অনুপস্থিত, এটা একটু মুখস্থ করবে। তারপরে শৈবালের কিছু দৈহিক বর্ণনা দেওয়া আছে। অনেক শৈবাল হচ্ছে চলাচল করতে পারে, যেমন ক্ল্যামাইডোমোনাস, এটা একটু চলাচল করতে পারে। চলাচল করতে পারলে কিন্তু এদের ফ্লাজেলা থাকে, বুঝছো? এই যে এই শৈবালটাই হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। এই যে দেখো, দুটা ফ্লাজেলা আছে, এগুলো ব্যবহার করে তারা চলাচল করতে পারে, এটা একটু মুখস্থ করবো।
অনেক সময় অনেকগুলো শৈবাল একসাথে এরকম যুক্ত হয়ে একটা গ্রুপ গঠন করে, এটাকে বলে কলোনি। এই কলোনিটাও আবার চলাচল করতে পারে, এদেরকে বলে সচল কলোনিয়াল। এরকম উদাহরণ হলো ভলভক্স, ইউডোরিনা এবং প্যান্ডোরিনা। নিশ্চল এককুশী হতে পারে, উদাহরণ হচ্ছে ক্লোরোকক্কাম এবং ক্লোরেলা। বহুকুশী এবং পাতার মতো হলো উলভা। বহুকুশী এবং ফিলামেন্টাস কিন্তু অশাখা হলো ইউলোথ্রিক্স এবং স্পাইরোগাইরা। বহুকুশী ফিলামেন্টাস মানে অনেকগুলো কোষ, পরপর কোষগুলো যুক্ত হয়ে হয় এরকম লম্বা একটা ফিলামেন্ট তৈরি করে, এটা হলো বহুকুশী ফিলামেন্টাস। যদি এরকম শাখা থাকে তাহলে শাখাযুক্ত, শাখা না থাকলে হলো অশাখা বলা হয়, বুঝছো? তো এগুলো একটু মুখস্থ করতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসে। জালের মতো, এটা একটু পরে রাখতে পারো, হাইড্রোডিকটাইন হলো জালের মতো। পর্ব এবং মধ্য পর্বযুক্ত। কারা? মূল কাণ্ড পাতা রয়েছে কার? সার্গাসমের। সাধারণত ক্লোরোপ্লাস্ট তো কেমন হয়? গোল, কিন্তু শৈবালের মধ্যে বিভিন্ন রকম ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। কোন শৈবালের কেমন ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় এটা কিন্তু এমসিকিউ আসে। সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় স্পাইরোগাইরাতে, পেয়ালার ন্যায় পাওয়া যায় ক্ল্যামাইডোমোনাসে, থালার মতো ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় কলার পাতে, জালিকার মতো ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় অডেগুনিয়ামে, গার্ডল আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় ইউরোথ্রিক্সে, এবং তারকার মতো ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় জিগনেমাতে। ঠিক আছে, এগুলো পড়লেই চলবে। সিনোসাইটিক শৈবালের উদাহরণ হলো ভচেরিয়া এবং বোট্রাইডিয়াম, এই দুটো উদাহরণ মুখস্থ করবে। আচ্ছা, এখানে আর তেমন কিছু পাচ্ছি না। এই যে আবার দেখো টেবিলটা আছে, এটা তোমাদের পড়তে হবে, এখান থেকে এমসিকিউ আসে। শৈবালগুলোকে মোটামুটি এরকম 5টা ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটা ভাগের দেখা একটা করে উদাহরণ দেওয়া আছে। সবুজ শৈবালের উদাহরণ হলো ইউরোথ্রিক্স, গোল্ডেন ব্রাউন শৈবালের উদাহরণ হলো ন্যাভিকুলা, অগ্নি শৈবালের উদাহরণ হলো জিমনোডিনিয়াম, তারপরে ফিউফাইটের উদাহরণ হলো সার্গাসম, রডোফাইটের উদাহরণ হলো পলিসাইফোনিয়া। এটা মুখস্থ করতে হবে। পিগমেন্ট পড়া লাগবে না, কিন্তু সঞ্চিত খাদ্য আবার পড়তে হবে। সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য স্টার্স, তারপরে এই যে দেখো গোল্ডেন ব্রাউন শৈবালের সঞ্চিত খাদ্য হলো ক্রাইসোল্যামিনারিন, পাইরোফাইটার হলো প্যারামাইলন, তারপর ফিউফাইটার হলো ল্যামিনারিন, তারপরে হচ্ছে রডোফাইটার এগার এগার। এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে এগার এগার কার মধ্যে পাওয়া যায়? রডোফাইটাতে পাওয়া যায়। এগুলো তেমন কিছু তোমার পড়া লাগবে না। শৈবালের জনন পড়তে হবে। শৈবালের বিভিন্নভাবে জনন হতে পারে, শরীর থেকে তার বাচ্চা কাচ্চা উৎপাদন হতে পারে। ধরা যাক যে এই যে একটা শৈবাল, এটা ভেঙে অনেকগুলো টুকরা হয়ে গেল, এভাবে তাদের জনন হতে পারে। এই জননটাকে বলে অঙ্গজ জনন। হরমোগোনিয়া সম্পর্কে একটু ধারণা দিয়ে দেখো। হরমোগোনিয়া কি? এই যে অনেক লম্বা একটা শৈবাল আছে, বুঝছো, চেইনের মতো বা ফিলামেন্টার শৈবাল। এই শৈবালটা ভেঙে অনেকগুলো খণ্ড হয়েছে, প্রত্যেকটা খণ্ডকে বলা হবে এক একটা হরমোগোনিয়া। হরমোগোনিয়া মানে হচ্ছে লম্বা শরীরের বিভিন্ন খণ্ড। লম্বা শরীরের এই যে দেখো খণ্ড, খণ্ডগুলোকে বলা হয় হরমোগোনিয়া। খণ্ড তৈরি হয় আসলে হেটারোসিস্টের কারণে, এটা একটু মাথায় রাখতে পারো। সাধারণত খণ্ড তৈরি করে বা হরমোগোনিয়া তৈরি করে নস্টক এবং অসিলাটুরিয়া নামক দুটো সায়ানো ব্যাকটেরিয়া। এরা কি? এরা হলো সায়ানো ব্যাকটেরিয়া। এই তথ্যটা একটু মাথায় রাখতে পারো। তো নস্টক এবং অসিলাটুরিয়া এরা কোন ধরনের জিনিস? এরা হলো সায়ানো ব্যাকটেরিয়া, এরা অ্যাকচুয়ালি শৈবাল নয়। অযৌন জনন সম্পর্কে আমরা একটু ধারণা নিব। শৈবালের নানান রকম স্পোর তৈরি হয়, কয়েক রকম স্পোর তৈরি হয়। দেখো, জুই স্পোর বলে এক ধরনের স্পোর হয়, অ্যাপ্লানোস্পোর বলে আরেক ধরনের স্পোর পাওয়া যায়, হিপনোস্পোর পাওয়া যায়, তারপরে হচ্ছে আরও দেখো অটো স্পোর পাওয়া যায়, একাইনিটি পাওয়া যায়, অক্সোস্পোর পাওয়া যায়, বিভিন্ন রকম স্পোর পাওয়া যায় না? এই স্পোরগুলো সম্পর্কে তোমাদের আমি একটা ছোট্ট ধারণা দিই। ওকে, সবাই দেখো, বিভিন্ন রকম স্পোর সম্পর্কে তোমাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। শৈবালের নানান রকম স্পোর সম্পর্কে আমরা জানবো। যদি স্পোরটা এরকম হয়, সুন্দর নড়াচড়া করতে পারছে, তখন সেটাকে বলা হয় জুই স্পোর। শৈবালের স্পোরটা যদি নড়াচড়া করতে পারে, জুই স্পোর। নড়াচড়া করতে পারছে না, তখন সেটাকে বলা হয় অ্যাপ্লানোস্পোর। প্লানোস্পোর। ঠিক আছে, নড়াচড়া করতে পারলে জুই স্পোর, নড়াচড়া করতে না পারলে অ্যাপ্লানোস্পোর। এবার দেখো, নড়াচড়া তো করতে পারবে না এবং ভেতরে অনেকখানি খাবার জমা রাখবে। নড়াচড়া করতে পারবে না, ভেতরে খাবার জমা রাখলে সেটাকে বলা হবে একাইনিটি। 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 এবার দেখো, নড়াচড়াও করতে পারবে না, ভেতরে খাবারও জমা রাখবে এবং খুবই শক্তিশালী একটা খোলস থাকবে। এই দশাটাকে বলা হয় হিপনোস্পোর। হিপনোস্পোর। অনেক সময় শৈবালটা এরকম আচরণ করবে যে তার মা যেমন, সে একটা বাচ্চা বা স্পোর তৈরি করলো, স্পোরটাও মায়ের মতোই দেখতে, তখন সেটাকে বলা হবে অটো স্পোর। অটো স্পোর। স্পোর যদি মায়ের মতো হয় তখন অটো স্পোর। আর ডায়াটম নামক এক ধরনের শৈবাল আছে, এদের এদের যে স্পোরটা তৈরি হয় সেই স্পোরগুলোকে বলা হয় অক্সোস্পোর। অক্সোস্পোর। স্পোর থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে, বুঝছো, এই জন্য ভালো করে পড়ালাম, আশা করি তোমরা বুঝছো। এই তো, এগুলো হচ্ছে শৈবালের স্পোর। এরকম বিভিন্ন রকম স্পোর পাওয়া যায়, কনসেপ্টগুলো তোমরা আশা করি বুঝছো। আমি এগুলো কিন্তু তোমাদেরকে দাগাই দিলাম। এবার যৌন জনন সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। এখানে একটু ছবিতে খেয়াল করো। ধরো শুক্রাণু এটা আর ডিম্বাণু এটা। শুক্রাণু ডিম্বাণু যদি দেখতে একই রকম হয়, সেটাকে বলা হয় আইসোগ্যামি। দেখো, এটা ধরা যাক শুক্রাণু আর এটা হলো ডিম্বাণু। হ্যাঁ, শুক্রাণুটা ছোট আর ডিম্বাণুটা বড়, কিন্তু দুজনেই দেখো ফ্লাজেলা যুক্ত, দুজনেই নড়াচড়া করতে পারছে। শুক্রাণু ডিম্বাণু দুটাই ফ্লাজেলা যুক্ত, চলন ক্ষমতা সম্পন্ন, কিন্তু একজন ছোট একজন বড়, এরকম হলে অ্যানাইসোগ্যামাস। আর যদি এরকম হয়, শুক্রাণু নড়াচড়া করতে পারবে, ফ্লাজেলা আছে, আর ডিম্বাণুটা অনেক বড়, নড়াচড়া করতে পারবে না, সেটাকে বলা হয় গ্যামিটস বা উগ্যামাস। এটা হেটারোগ্যামিটসও বলা হয়।
তাহলে আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস এবং উগ্যামাস 3 রকম জনন হয়। শুক্রাণু ডিম্বাণু একই রকম দেখতে হলে আইসোগ্যামি, শুক্রাণু ডিম্বাণু দেখতে আলাদা কিন্তু দুজনে নড়াচড়া করতে পারবে, তাহলে হচ্ছে অ্যানাইসোগ্যামি। শুক্রাণু নড়াচড়া করতে পারবে, ডিম্বাণু নড়াচড়া করতে পারবে না, তাহলে হলো উগ্যামি। ঠিক আছে, এটা আমরা আশা করি বুঝছি। এখন হোমোথ্যালিক এবং হেটারোথ্যালিক বলে কিছু কথা আছে, এগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। আমি এটা একটু বুঝাই তোমাদেরকে। ধরা যাক এটা একটা শৈবাল, বুঝছো? এই শৈবালের শরীরের এখান থেকে শুক্রাণু তৈরি হলো আর এই জায়গা থেকে ডিম্বাণু তৈরি হলো। শুক্রাণু ডিম্বাণু যদি একই শরীর থেকে তৈরি হয় সেটাকে বলা হয় হোমোথ্যালিক। আর যদি এরকম হয় এই শরীর থেকে শুধু শুক্রাণুই তৈরি হবে আর এই শৈবাল থেকে শুধু ডিম্বাণু তৈরি হবে, তখন সেটাকে বলবো আমরা হেটারোথ্যালিক। একই শরীর থেকে শুক্রাণু ডিম্বাণু দুটাই তৈরি হলে হোমোথ্যালিক, একই শরীর থেকে শুক্রাণু ডিম্বাণু না তৈরি হলে হেটারোথ্যালিক। ঠিক আছে, মানুষ কিন্তু হেটারোথ্যালিক। তারপরে দেখো আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি, এগুলো তো আমরা অলরেডি জেনেছি, ওখানে জেনেছি। আচ্ছা, এবার ইউলোথ্রিক্স নামক একটা শৈবাল সম্পর্কে আমাদের জানতে হবে। এই যে দেখো শৈবালের ছবিটা এখানে আঁকা আছে, এটাই হলো ইউলোথ্রিক্স, বুঝছো? ইউলোথ্রিক্স সাধারণত আমাদের পুকুরের পানিতেই পাওয়া যায়, খুবই কমন একটা শৈবাল, এটা আমাদের পুকুরের পানিতেই এটাকে পাওয়া যায়। চলো ইউলোথ্রিক্সের আমি ছবিটা এঁকে তোমাদেরকে দেখাই। ইউলোথ্রিক্সের ছবিটা তোমাদেরকে আমি এঁকে দেখাই, ইউলোথ্রিক্স কেমন দেখতে। আমাদের পুকুরের পানিতেই পাওয়া যায়, যদি তুমি নিয়ে গিয়ে একটু পুকুরের পানিটাকে মাইক্রোস্কোপে দেখো তাহলে এরকম তুমি একটা স্ট্রাকচার পাবে। ইউলোথ্রিক্স হচ্ছে এরকম একটা লম্বা ফিলামেন্টের মতো, গোড়াটা এরকম সরু হয়ে যায়। ইউলোথ্রিক্সের গোড়াটা এরকম দেখো সরু হয়ে যায়। শরীরের মধ্যে অনেকগুলো কোষ থাকে, অনেকগুলো কোষ একটার পর একটা সজ্জিত থাকে, এই জন্য এটাকে বলা হয় ফিলামেন্ট। দেখো এগুলো শরীরের বিভিন্ন কোষ, কিন্তু কোষগুলো একজনের পর একজন সজ্জিত আছে। ঠিক আছে, অনেকগুলো কোষ একটার পর একটা কিন্তু সজ্জিত আছে, এরকম লম্বা ফিলামেন্টের মতো হলো ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্সের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর যে ক্লোরোপ্লাস্ট, সেইটা ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টটা দেখতে অনেকটা বেল্টের মতো, অথবা হচ্ছে কোমরের যে একটা কুটিবন্ধনী থাকে, গার্ডল বলা হয় তার মতো, বুঝছো? বেল্টের মতো, কোমরের বেল্টের মতো দেখাবে। দেখো ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টটা দেখতে কেমন, কোমরের বেল্টের মতো যেটা দেখতে পাচ্ছ না, এটাই হলো ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এই হচ্ছে ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট। সবগুলো কোষের মধ্যে ক্লোরোপ্লাস্টটা দিয়ে দিই, সবগুলো কোষের মধ্যে ক্লোরোপ্লাস্টটা দিয়ে দিই। খেয়াল করো সবগুলো কোষের মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্ট দিয়েছি, কিন্তু শরীরের এই জায়গাটা দেখো কোনো ক্লোরোপ্লাস্ট নাই। শরীরের এই যে ছোট জায়গাতে যেখানে কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, এই জায়গাটাকে বলা হয় হোল্ড ফাস্ট, হোল্ড ফাস্ট বলা হয় এটাকে। তাহলে ইউলোথ্রিক্সের শরীরের একটা অংশ থাকে যে জায়গাটার মধ্যে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, এই জায়গাটার বিভাজন ক্ষমতা থাকে না, এই জায়গাটাকে কিন্তু বলা হয় হোল্ড ফাস্ট। শরীরের মধ্যে কিন্তু অনেক কোষ রয়েছে, এগুলো হচ্ছে দেহ কোষ, এগুলো হলো দেহের প্রত্যেকটা কোষ। দেহের কোষগুলো কেমন বলতো, পরপর যুক্ত হয়, এরা কিন্তু ফিলামেন্টের মতো তৈরি করেছে। ফিলামেন্ট মানে লম্বা সুতা, লম্বা একটা সুতা তৈরি করেছে বা ফিলামেন্ট তৈরি করেছে, এবং অবশ্যই এদের কিন্তু কোনো শাখা নাই। দেখো অশাখো, অশাখো বা শাখাহীন। খেয়াল করে দেখো এদের ক্লোরোপ্লাস্টটা, এদের ক্লোরোপ্লাস্টটা কেমন বলতো, এদের ক্লোরোপ্লাস্ট হচ্ছে গার্ডল আকৃতির, এদের ক্লোরোপ্লাস্টটা হচ্ছে গার্ডল আকৃতির অথবা হচ্ছে বেল্ট আকৃতির অথবা হলো ফিতা আকৃতির। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টটা হচ্ছে গার্ডল আকৃতির, বেল বা ফিতা আকৃতির। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এদের ক্লোরোপ্লাস্টের ভেতরে এরকম বুঝছো প্রোটিন জাতীয় পদার্থের একটা চকচকে দানা থাকে, এটার নাম হলো পাইরিনয়েড। পাইরিনয়েড, দুটা কথা মনে রাখবে পাইরিনয়েডের ব্যাপারে, এটা হলো প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন দ্বারা তৈরি, এবং এখানে স্টার্চের দানা লেগে থাকে, স্টার্চের দানা লেগে থাকে। ঠিক আছে, পাইরিনয়েড সম্পর্কে আমরা একটু জানলাম। আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, তার শরীরের এই কোষগুলো থেকে স্পোর তৈরি হয়, এরা স্পোরাঞ্জিয়া হিসেবে কাজ করতে পারে। শরীরের কোষগুলো থেকে স্পোর তৈরি হতে পারে, যে কোষগুলো থেকে স্পোর তৈরি হয় তাদেরকে বলা হয় স্পোরাঞ্জিয়া। কোনো কোনো কোষ থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হতে পারে, তাদেরকে গ্যামিটেনজিয়া বলা হয়। এত কিছু আর লিখবো না, এই হচ্ছে তার শরীরের গঠন, বুঝছো? চলো তো এবার ইউলোথ্রিক্স থেকে একটু বইয়ে কি কি লেখা আছে সেগুলো একটু পড়ে নিই। ইউলোথ্রিক্সের ব্যাপারে বইয়ে কি কি বলা আছে দেখো। ইউলোথ্রিক্স হচ্ছে ক্লোরোফাইটার গ্রুপের মধ্যে পড়ে, মানে এটা একটা সবুজ শৈবাল। ঠিক আছে, ইউলোথ্রিক্স একটা সবুজ শৈবাল।
এর শরীরের গঠন হলো এটা ফিলামেন্টাস এবং অশাখ, এটা একটা সবুজ শৈবাল। শরীরের নিচের দিকে দেখো একটা লম্বা বর্ণহীন ক্রমশ সরু অংশ রয়েছে, যেটাকে বলা হয় হোল্ড ফাস্ট, খুব গুরুত্বপূর্ণ। এর বিভিন্ন দেখো বেল্ট আকৃতির অথবা ফিতা আকৃতির অথবা গার্ডল আকৃতির অথবা আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্টের মধ্যে একাধিক পাইরিনয়েড থাকে। পাইরিনয়েড হলো প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, যার চারিদিকে স্টার্স লেগে থাকে। খুব ইম্পর্টেন্ট কথা এগুলো। আচ্ছা, এগুলো হলো ইউলোথ্রিক্স কিভাবে প্রজনন করে। অঙ্গজনন লাগবে না, অযৌন জনন একটু পড়তে হবে। তার শরীর থেকে স্পোর তৈরি হয়, বুঝছো? তার স্পোরটা কোন ধরনের স্পোর? তার স্পোরটা সাধারণত জুই স্পোর। মানে স্পোরের যদি এরকম ফ্লাজেলা থাকে, বুঝছো, স্পোরগুলো যদি নড়াচড়া করতে পারে সেই স্পোরকে বলে জুই স্পোর। ইউলোথ্রিক্সে জুই স্পোর থাকে। এখন প্রশ্ন হচ্ছে, জুই স্পোরের মধ্যে তো ফ্লাজেলা থাকতে হবে। ইউলোথ্রিক্সের স্পোরে কয়টা করে ফ্লাজেলা থাকে? 4টা করে ফ্লাজেলা থাকে। ঠিক আছে, ইউলোথ্রিক্সের জুই স্পোরের মধ্যে দেখো এই যে 4 ফ্লাজেলা যুক্ত জুই স্পোর। জুই স্পোর হলো 4 ফ্লাজেলা যুক্ত। আচ্ছা, এগুলো তেমন কিছু লাগবে না। জুই স্পোরটা অনেক সময় অ্যাপ্লানোস্পোরেও পরিণত হতে পারে, অনেক সময় একাইনিটিতে পরিণত হতে পারে। এগুলো আমি তোমাদের বলেছি। স্পোরের ফ্লাজেলা না থাকলে এটাকে অ্যাপনানোস্পোর বলা হয়, আর খাবার জমা করলে সেটাকে বলা হয় একাইনিটি। ঠিক আছে, রেস্টিং স্পোর অনেক সময় তৈরি করে। আচ্ছা, যৌন জনন। যৌন জনন সম্পর্কে কিছু তথ্য জানতে হবে। ইতিমধ্যে আমরা জেনেছি শৈবালগুলোর দুরকম যৌন জনন হয়, হোমোথ্যালিক এবং হেটারোথ্যালিক। যদি শরীরের মধ্যে একই সাথে শুক্রাণু ডিম্বাণু দুটাই তৈরি হয় সেটা হোমোথ্যালিক, কিন্তু ইউলোথ্রিক্স সেটা কিন্তু হেটারোথ্যালিক, অর্থাৎ একটা ইউলোথ্রিক্সের শরীর থেকে শুক্রাণু তৈরি হবে, যে এটা শরীর থেকে মনে করো শুক্রাণু তৈরি করবে, এই শুক্রাণু তৈরি করবে, তো এ তাহলে ডিম্বাণু তৈরি করবে না, তাহলে এই শৈবালটা আবার হলো ডিম্বাণু তৈরি করবে। এই সিস্টেমটাকে বলা হয় তাহলে হেটারোথ্যালিক। কিন্তু দেখা যায় ইউলোথ্রিক্সের শুক্রাণুও যেমন দেখতে, শুক্রাণু আসলে এরকম দেখতে, খেয়াল করো, শুক্রাণু এরকম না, যেমন এঁকেছে ওরকম না, শুক্রাণু আসলে এরকম দেখতে। শুক্রাণু 2 ফ্লাজেলা যুক্ত আর ডিম্বাণু হলো 2 ফ্লাজেলা যুক্ত। শুক্রাণু এবং ডিম্বাণু দেখতে একই রকম। এই অবস্থাটাকে কিন্তু বলা হয় আইসোগ্যামাস। শুক্রাণু এবং ডিম্বাণুর প্রত্যেকেরই 2টা করে ফ্লাজেলা থাকে। শুক্রাণু এবং ডিম্বাণুর প্রত্যেকেরই কিন্তু 2টা করে ফ্লাজেলা থাকে। কোথাও লেখা থাকার কথাই যে দেখো বাই ফ্লাজেলেটেরা, মানে 2টা করে ফ্লাজেলা থাকে। কিন্তু শুক্রাণু ডিম্বাণু মিলিত হলে জাইগোট তৈরি হয়, যে জাইগোট তৈরি হয়, জাইগোটের মধ্যে কিন্তু 4টা ফ্লাজেলা থাকে। এবং এই জাইগোটের কিন্তু মিওসিস বিভাজন হয়। তোমরা মনে রাখবে এই জাইগোটের কিন্তু মিওসিস বিভাজন হয়। ঠিক আছে, জাইগোটের কিন্তু মিওসিস হয়, এই জাইগোটটার কিন্তু মিওসিস হয়, এটাও পরীক্ষায় আসে। কোথায় মিওসিস হয়? এর জাইগোটে মিওসিস হয়। এই যে দেখো বিশ্রামকাল শেষ হলে এই যে দেখো জাইগোটের মিওসিস বিভাজন হয়। আচ্ছা, এটা মনে রাখলেই চলে, হয়ে গেল। পামেলা দশা। অনেক সময় দেখা যায় যে ইউলোথ্রিক্সের অনেকগুলো স্পোর একসাথে একটা থলির মধ্যে আবদ্ধ হয়ে যায়। মনে করো ইউলোথ্রিক্সের অনেকগুলো স্পোর এরকম একটা থলির মধ্যে আবদ্ধ হয়ে গেল, এই দশাটাকে বলা হয় পামেলা দশা। ঠিক আছে, অনেকগুলো দেখো মাতৃকোষ একটা জিলাটিন নামক আবরণে আবৃত হয়ে যায়, এটার নাম প্লামেলা দশা। ক্ল্যামাইডোমোনাসের মধ্যে প্লামেলা দশা দেখা যায়, তবে দেখো ইউলোথ্রিক্সের মাঝে মধ্যে পামেলা দশাটা প্রদর্শন করে। ইউলোথ্রিক্সের গুরুত্ব এটা লাগবে না পরীক্ষার জন্য, এগুলো ছবি টবি লাগবে না। শৈবালের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আমাদের একটু জানতে হবে। শৈবালগুলো আমাদের পৃথিবীতে কি কি কাজে লাগে একটু রিডিং করে নিবে তোমরা। বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করা। শৈবালেরা যেহেতু সালোক সংশ্লেষণ করতে পারে, এরা প্রচুর পরিমাণে অক্সিজেন বায়ুমণ্ডলে তৈরি করে। আমাদের পৃথিবীর মোট উৎপাদিত 100%-এর মধ্যে 60% অক্সিজেনই শৈবাল থেকে তৈরি হয়। ঠিক আছে, তবে বায়ুমণ্ডলের অক্সিজেন তারা একটু কম তৈরি করে। শৈবাল কিন্তু অনেক অক্সিজেন তৈরি করে, তারা অক্সিজেনটা পানির সাথে মিশে থাকে, বাতাসে কম আসে, বাতাসের মাত্র 20% অক্সিজেন তারা দেয়। মাটিতে মুক্ত নাইট্রোজেন সংবন্ধন করে। নস্টক, অ্যানাবায়না, তারপরে অলসিরা নামের যে হচ্ছে শৈবালগুলা, তারা নাইট্রোজেন সার তৈরি করে মাটিকে বেশ উর্বর বানায়, বুঝছো? এরা কিন্তু অ্যাকচুয়াল শৈবাল না। নস্টক, অ্যানাবায়না এরা সায়ানোব্যাকটেরিয়া, কিন্তু মাটির জন্য খুব উপকারী। পরিবেশ দূষণ রোধ করে। তারা হচ্ছে খাদ্য তৈরি করে, তো এই জন্য কার্বন ডাইঅক্সাইড পৃথিবী থেকে রিমুভ করে। উৎপাদক হিসেবে কাজ করে। ধরো যাক একটা পুকুরের কথা চিন্তা করো, পুকুরে ফাইটোপ্লাঙ্কটন কিন্তু প্রথম খাবার তৈরি করে। সেই ফাইটোপ্লাঙ্কটনকে খায় জুপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটনকে খায় ছোট মাছ, ছোট মাছকে খায় বড় মাছ। খাবার প্রথম কে তৈরি করলো বলো? ফাইটোপ্লাঙ্কটন। আর ফাইটোপ্লাঙ্কটন মানে হলো শৈবাল। ওই শৈবাল তাহলে উৎপাদক হিসেবে কাজ করছে। বায়োফুয়েল তৈরি করা। দেখো এই যে এই জিনিসটা তোমরা একটু মনে রাখতে পারো। বোট্রাইকক্কাস এই যে এই শৈবালটাকে ব্যবহার করে ডিজেলের মতো এক ধরনের ফুয়েল তৈরি করা হচ্ছে। এটা তৈরি করতে পারলে দেখা যাবে যে আমাদের তেল নেওয়ার চিন্তা থাকবে না। তারপরে দেখো গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়, তারপরে আছে মাছের অবস্থান নির্ণয়, এগুলো আর ডিটেলে লাগবে না। মাটির বয়স নির্ণয়, এটা খুব ইম্পর্টেন্ট। ডায়াটমের খোলস, এক ধরনের শৈবালের খোলসের মধ্যে বালু জাতীয় পদার্থ থাকে, সেটা হিসেব করলে বোঝা যায় যে ওই শৈবালটা কতদিন আগের এবং ওই মাটিটা কতদিন আগের। মানুষের খাদ্য হিসেবে কিছু শৈবাল যেমন এই ক্লোরেলা মানুষ খায়, পশু খাদ্য হিসেবে ব্যবহার হয়, এই যে এগুলো একটু পশু খাদ্য হিসেবে ব্যবহার হয়। ন্যানো ফিল্টার তৈরি, উদাহরণ মনে রাখতে হবে, পিথোফোরা নামক একটা শৈবাল থেকে এক ধরনের ফিল্টার বানানো হয়েছে। সেই ফিল্টারটা অনেক ক্ষুদ্র জিনিস থাকতে পারে, এই জিনিসের নামই হলো ন্যানো ফিল্টার। অপকারী গুরুত্ব একটু জানতে হবে, এটা এমসিকিউ আসে। ওয়াটার ব্লুম,
অনেক সময় তুমি দেখবে পুকুরের উপরে সবুজ রঙের একটা লেয়ার পড়ে গেছে, পুকুরের পানি পচেও উঠেছে, এটা কিন্তু শৈবালের কারণে হয়। এই সিচুয়েশনটাকে বলা হয় ওয়াটার ব্লুম। নস্টক অসিলাটোরিয়া ম্যাক্রোসিস্টিস হচ্ছে ওয়াটার ব্লুম তৈরি করে। এছাড়াও উদ্ভিদের রোগ সৃষ্টি করে। নর্মালি শৈবালেরা সাধারণত কোনো ক্ষতি করে না, কিন্তু এই যে দেখো সেফালিউরোস ভাইরোসেন্স নামক যে শৈবালটা, সেটা কিন্তু চা, কফি ইত্যাদি গাছের অসুখ তৈরি করে। মাছের রোগ সৃষ্টি, এটা একটু মনে রাখতে পারো, অডেগুনিয়াম নামক যে হচ্ছে শৈবালটা আছে, সে মাছের অসুখ তৈরি করে। তারপরে স্থাপনা নষ্ট করে, রাস্তাঘাট পিচ্ছিল করে, এরকমই কিছু সমস্যার সৃষ্টি করে। শৈবাল পড়া হয়ে গেল, এবার আমরা ছত্রাক নিয়ে একটু পড়াশোনা করব। শৈবাল খাবার তৈরি করতে পারতো, কিন্তু ছত্রাকেরা খাবার তৈরি করতে পারে না। এরা সাধারণত হচ্ছে মৃতজীবী অথবা পরজীবী, মানে মৃতদেহের উপরে জন্মায় অথবা অন্য একটা জীবন্ত শরীরের উপরে জন্মায় এবং তাদের থেকে খাবার খায়। বৈশিষ্ট্যগুলো দেখো লেখা আছে, ক্লোরোফিল বিহীন, এরা বহুকুশী হয়, অভাস্কুলার মানে জাইলেম ফ্লেম নাই, হাইফি সমৃদ্ধ মাইসেলিয়াম থাকে এদের, একটু পরে দেখাবো হাইফি আর মাইসেলিয়াম কি। হেটারোট্রফিক মানে নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না। সুকেন্দ্রিক মানে প্রকৃতপক্ষে নিউক্লিয়াস রয়েছে এদের। শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে এরা। এদেরকে নিয়ে পড়াশোনাকে বলা হয় মাইকোলজি। শৈবাল নিয়ে পড়াশোনাকে বলা হয় ফাইকোলজি, ছত্রাক নিয়ে পড়াশোনাকে বলা হয় কিন্তু মাইকোলজি। ছত্রাকের বাসস্থান লাগবে না। হানি মাশরুম, একটা মাশরুম আছে বুঝছো, দেখতে মধুর মতো, তাই তার নাম হলো হানি মাশরুম। বৈজ্ঞানিক নামটা হচ্ছে করে রাখতে পারো। হানি মাশরুম কিন্তু হলো পৃথিবীর সবচেয়ে বড় জীব, বুঝছো। দেখে ছোট, কিন্তু এর যে শেকড় বাকড় আছে, এটা অনেক জায়গা জুড়ে অবস্থান করে, বুঝছো। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসেবে এটা চিহ্নিত। আচ্ছা চলো সরাসরি বৈশিষ্ট্যতে চলে যাও, সব কটা বৈশিষ্ট্য পড়তে হবে। ছত্রাক হলো ক্লোরোফিলবিহীন, অসবুজ, সালোক সংশ্লেষণে অক্ষম, অপুষ্পক। সব তথ্য ইম্পর্টেন্ট, সবই তুমি জানো। এরা মৃতজীবী মানে মৃতদেহের উপরে গিয়ে জন্মায়, মৃতদেহ খেয়ে এরা বেঁচে থাকে। পরজীবী মানে জীবন্ত শরীরে এরা জন্মায়। ধরো একটা ছত্রাক গিয়ে মরা গাছের উপরে জন্মালো, সে মৃতজীবী। একটা ছত্রাক এসে তোমার শরীরে জন্মালো, সে কিন্তু পরজীবী। মিথজীবী মানে অন্য জীবের সঙ্গে একটা সুসম্পর্ক করেও এরা বাঁচতে পারে, লাইকেন এরকম উদাহরণ। সুকেন্দ্রিক মানে প্রকৃতপক্ষে এদের নিউক্লিয়াস রয়েছে, এদের কোষ প্রাচীরে কাইটিন থাকে, এটা আমরা ছোটবেলা থেকেই জানি। এদের সঞ্চিত খাদ্যের নাম হলো গ্লাইকোজেন, এদের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। তোমরা একটা জিনিস মনে রেখো, শৈবালের কিন্তু সঞ্চিত খাদ্য স্টার্চ, কিন্তু ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। এদের শরীরের মধ্যে কোনো ভাস্কুলার টিস্যু নাই। এদের জননাঙ্গ সাধারণত এককোষী, জননাঙ্গ এককোষী মানে একটা কোষ থেকে এদের বাচ্চা কাচ্চা উৎপাদন হয়। মানুষের জননাঙ্গ অবশ্যই বহুকোষী। এদের দেখো স্ত্রী জননাঙ্গে এদের জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না, এদের হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়। স্পোর আর শুক্রাণু ডিম্বাণুর ব্যাপারটা একটু বলি। শুক্রাণু এবং ডিম্বাণু এই দুইজন মিলিত হওয়ার পর জাইগোট হয়, তারপরে বাচ্চা হয়। আর স্পোর এমন একটা জিনিস, ও একলা একলাই বাচ্চা তৈরি করতে পারে। শুক্রাণু ডিম্বাণু দুজন মিলিত না হলে বাচ্চা হয় না, কিন্তু স্পোর একলা একলাই বাচ্চা তৈরি করতে পারে। এই হলো স্পোর এবং শুক্রাণু ডিম্বাণুর মধ্যে পার্থক্য। জাইগোটে এদের মিওসিস হয়, তাই থ্যালাস হচ্ছে হ্যাপ্লয়েড। এদের হচ্ছে শোষণ প্রক্রিয়া, এরা পুষ্টি সংগ্রহ করে। এরা তীব্র অভিযোজন ক্ষমতা সম্পন্ন, মানে প্রচন্ড প্রতিকূল পরিবেশে বাঁচতে পারে। এরা থ্যালোফাইটা মানে এদের শরীরের মূল কাণ্ড পাতা নাই। এদের শরীরের মধ্যে হাইফা নামক একটা জিনিস রয়েছে, 5 ভাগে ভাগ করা হয়। এখন আপাতত এই ভাগটা পড়া লাগবে না, দৈহিক গঠনটা আমাদের পড়তে হবে। আমি দৈহিক গঠন তোমাদেরকে ছবি এঁকে দেখাবো, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। মাইসেলিয়াম, হাইফা, এই জিনিসগুলো তোমাদেরকে একটু বুঝাই। তুমি যদি একটা ছত্রাক দেখো, ধরা যাক একটা ছত্রাক তুমি দেখছো, হ্যাঁ, এটা একটা ছত্রাক, ব্যাঙের ছাতা মনে করো, এটা হলো ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতার দেখো মাটির উপরের দিকের যে অংশটা পাওয়া যায়, ব্যাঙের ছাতার মাটির উপরের দিকের যে অংশটা পাওয়া যায়, তার নাম হলো ফ্রুট বডি। ফ্রুট বডি এই জিনিসটা হলো স্পোর তৈরি করে। ফ্রুট বডির কাজ হলো স্পোর তৈরি করে। ফ্রুট বডিটা হলো স্পোর তৈরি করে, এই কথাটা তোমরা মনে রাখবে। ফ্রুট বডি বুঝছো, সব ছত্রাকের নাও থাকতে পারে, থাকতেও পারে, থাকলে ভালো, নাও থাকতে পারে। ফ্রুট বডি থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ছত্রাকের মূল শরীরটা হয় তার মাটির নিচে। ছত্রাকের প্রধান শরীরটা হয় মাটির নিচে। মাটির নিচে হতে হবে এমন না, যে কোনো ভেতরের দিকে আসলে এরকম অনেক সুতা থাকে, সুতার মতো স্ট্রাকচার থাকে অনেক, এদের আবার অনেক শাখা প্রশাখা থাকে। এই সুতার মতো স্ট্রাকচারগুলোকে বলা হয় মাইসেলিয়াম। মাইসেলিয়াম, ঠিক আছে। সবাইকে একসাথে বলা হবে মাইসেলিয়াম। মাইসেলিয়ামের প্রত্যেকটা শাখাকে বলা হবে হাইফা। মাইসেলিয়ামের প্রত্যেকটা শাখাকে বলা হবে হাইফা। সহজ ব্যাপার কিন্তু, বুঝো। এবার আমি এগুলো একটা একটা করে তোমাদেরকে বুঝাই। হাইফার মধ্যে দেখা যাবে অনেক কোষ আছে। হাইফা অ্যাকচুয়ালি চেহারা এরকম, বুঝছো। হাইফার মধ্যে দেখা যাবে অনেক কোষ আছে, যে দেখো কোষ আছে হাইফার মধ্যে অনেক। হাইফার মধ্যে অনেক কোষ আছে, প্রত্যেকটা কোষের মধ্যে কিন্তু নিউক্লিয়াস আছে। তো এই দুটা কোষের মাঝখানের দিকে যে দেওয়ালটা আছে না, সেটাকে বলে সেপ্টা। সেপ্টা বা প্রস্থ প্রাচীর। সেপ্টা বা প্রস্থ প্রাচীর। এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে আমি দেখাই। ধরা যাক
তোমরা আরেকটা হাইফা দেখতে পাচ্ছ, বুঝছো, আরেকটা হাইফা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু দেখো এর যে সেপ্টাগুলো আছে না, এই যে সেপ্টাগুলা কিন্তু নাই, সেপ্টাগুলা নাই। দেখো তো, এটাও কিন্তু একটা হাইফা। এই হাইফার মধ্যে কি কোনো প্রস্থ প্রাচীর আছে বা সেপ্টা আছে? সেপ্টা যেহেতু এখানে নাই, তাহলে এক কোষের মধ্যে বহু নিউক্লিয়াস পাওয়া যাচ্ছে। দেখো একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস না, বহু নিউক্লিয়াস পাওয়া যাচ্ছে, নিউক্লিয়াস আছে। তাহলে একটা হাইফার মধ্যে বহু নিউক্লিয়াস আছে, এই অবস্থাটাকে বলা হয় সিনোসাইটিক হাইফা। এই জিনিসটাকে বলা হয় সিনোসাইটিক, সিনোসাইটিক হাইফা বলা হয়। কোনো হাইফার মধ্যে যদি একাধিক নিউক্লিয়াস আমরা পাই, প্রস্থপ্রাচীর নাই যেহেতু, বাউন্ডারি নাই, এই জন্য এটাকে বলে সিনোসাইটিক হাইফা। এগুলো আশা করি তোমরা বুঝছো, এই কটা কথা তোমরা আশা করি বুঝছো। আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস এখান থেকে তোমাদের শেখা লাগবে, সেগুলো তোমাদের একটা একটা করে আমি শেখাই দিচ্ছি, সবাই খেয়াল করো। ধরা যাক এটা একটা হাইফা, বুঝছো, এটা একটা হাইফা, এগিয়ে একটা গাছের থেকে, এটা একটা গাছের থেকে হচ্ছে পুষ্টি শোষণ করছে। হাইফা যদি গিয়ে গাছের থেকে পুষ্টি শোষণ করে সেটাকে বলা হয় মাইকোরাইজা। যে হাইফাটা গাছ থেকে গিয়ে পুষ্টি শোষণ করবে তাকে বলা হবে মাইকোরাইজা। এটা যদি গাছের কোনো ক্ষতি করে না, তাহলে ছত্রাকের কোনো হাইফা যদি গিয়ে গাছ থেকে পুষ্টি শোষণ করে তার নাম হলো মাইকোরাইজা। ধরা যাক ছত্রাক থেকে আরেকটা হাইফা বের হলো, বুঝছো, ছত্রাক থেকে আরেকটা হাইফা বের হলো, হয় কোনো মানুষের শরীর থেকে বা কোনো প্রাণীর শরীর থেকে এরকম পুষ্টি শোষণ করছে। না একই ছত্রাক থেকে এত কিছু আবার বের হবে না, বুঝছো, আলাদা ছত্রাক, একটা আলাদা ছত্রাক থেকে একটা হাইফা বের হয়ে গিয়ে কোনো প্রাণীর থেকে পুষ্টি শোষণ করছে, কোনো পোষক থেকে পুষ্টি শোষণ করছে, তখন সেটাকে বলা হবে হস্টোরিয়া। ধরা যাক একটা হাইফা এসে পচা মাটি থেকে পুষ্টি শোষণ করছে, এগুলো হলো মাটি থেকে পুষ্টি শোষণ করছে। মাটি থেকে পুষ্টি শোষণ করবে যে হচ্ছে নালী দিয়ে, যে হাইফা দিয়ে, তার নাম হলো রাইজয়েড। মাটি থেকে পুষ্টি শোষণ করবে যে নালী দিয়ে, তাকে বলা হবে রাইজয়েড। অনেক সময় হাইফাগুলো একে অপরের সঙ্গে দেখো পেঁচিয়ে দড়ির মতো কুণ্ডলী তৈরি করতে পারে। হাইফাগুলো অনেক সময় পেঁচিয়ে দড়ির মতো কুণ্ডলী তৈরি করলে তার নাম হয় রাইজোমর্ফ। তোমরা মনে রাখবে একটা ছত্রাকের মেন শরীর কিন্তু হলো এই যে মাইসেলিয়াম হাইফা, এগুলা। এই ফ্রুট বডি থাকতেও পারে, নাও থাকতে পারে, না থাকলেও কোনো কমপ্লেন নাই, কিন্তু নিচের এই জিনিসগুলো থাকবেই। এখন হাইফার ব্যাপারে মনে রাখবে, সব হাইফাকে একসাথে বলে মাইসেলিয়াম। হাইফার মধ্যে যদি সেপ্টা বা প্রস্থ প্রাচীর না থাকে সেটাকে বলে সিনোসাইটিক হাইফা। যদি হাইফা কোনো উদ্ভিদ থেকে পুষ্টি শোষণ করে নাম মাইকোরাইজা। হাইফা যদি প্রাণীর থেকে পুষ্টি শোষণ করে নাম হলো হস্টোরিয়া। হাইফা যদি মাটি থেকে বা পরিবেশ থেকে পুষ্টি শোষণ করে সেই নলের নাম হলো রাইজয়েড। দড়ির মতো পেঁচিয়ে থাকলে নাম হবে রাইজোমর্ফ। এই কয়টা তথ্য আমরা এখান থেকে একটু জানবো, প্রত্যেকটা তথ্য এখানে দেওয়া আছে। সেপ্টা কি সেটা বলা আছে, মাইসেলিয়াম আর হাইফা, যে দেখো হাইফা নিয়ে কথাবার্তা বলা আছে সবগুলো। দেখো এই যে দেখো সমস্ত হাইফা দিয়ে গঠিত হয় হলো মাইসেলিয়াম। যদি এই যে হাইফিগুলো প্রস্থ প্রাচীরবিহীন হয় তখন সেটাকে বলে সিনোসাইটিক মাইসেলিয়াম। তারপরে দেখো পোষক দেহ থেকে খাবার শোষণ করে নিলে সেই নলের নাম হলো হস্টোরিয়া। তারপরে দেখো পরিবেশ থেকে খাবার শোষণ করে নিলে সেই নলের নাম হলো রাইজয়েড। মাইসেলিয়াম যদি দড়ির মতো গঠন করে তার নাম হলো রাইজোমর্ফ। তারপরে দেখো উদ্ভিদের দেহ থেকে যদি পুষ্টি শোষণ করে নেয় সেটাকে বলা হয় মাইকোরাইজা। আচ্ছা, ছত্রাকের কোষ প্রাচীর বা হচ্ছে এই জিনিসগুলো থেকেও প্রশ্ন আসে। কোষ প্রাচীরটা কাইটিন নির্মিত, তেমন কিছু পড়া লাগবে না, প্রোটোপ্লাস্ট লাগবে না, কোষঝিল্লি লাগবে না। সাইটোপ্লাজমে এখানে মনে রাখতে হবে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, ভলিউটিন এবং তৈলবিন্দু। সাধারণত উদ্ভিদের সাথে মিল নাই, উদ্ভিদের সঞ্চিত খাদ্য আলাদা রকম হয়। ডাইমরফিজম, তোমরা মনে রাখবে একটা ছত্রাক যদি দুই রকম রূপ দেখায়, মানুষের শরীরে থাকলে একরকম চেহারা ও মাটিতে থাকলে আরেক রকম চেহারা, এটাকে বলা হয় ডাইমরফিজম। হিস্টোপ্লাজমা সে হচ্ছে ডাইমরফিজম দেখায়। ছত্রাকের খাদ্য গ্রহণ, তারা শোষণের মাধ্যমে খাদ্য মানে হচ্ছে সংগ্রহ করে। মানুষ তো খাবারটাকে চাবায়, পেটের মধ্যে গিয়ে খাবারটাকে হজম করে, তারা তা করে না, জাস্ট হজম করা খাবারটাকে তারা চুষে নেয়, এই জন্য বলা হয় শোষণের মাধ্যমে খাবার সংগ্রহ। ঠিক আছে, যে নলের মাধ্যমে তারা খাবার সংগ্রহ করে সে নলটাকে বলে হস্টোরিয়া। এদের শরীরের বৃদ্ধি কেমনে হয়, অঙ্গজ জনন। আচ্ছা, জনন সম্পর্কে আমরা মনে রাখবো একটা ছত্রাকের শরীর থেকে তার বাচ্চা কাচ্চা উৎপাদন হবে। যদি শরীর থেকে বাচ্চা কাচ্চা উৎপাদন হয় সেটার নাম হলো অঙ্গজ জনন। যৌন এবং অযৌন জনন কি তোমরা মনে রাখবো, অঙ্গজ জনন আমরা বুঝলাম। অযৌন জনন মেইনলি হয় স্পোরের মাধ্যমে, আর যৌন জনন হবে শুক্রাণু আর ডিম্বাণুর মাধ্যমে। তোমরা মনে রাখবে কোনো ছত্রাকের সম্পূর্ণ শরীরটাই যদি যৌনাঙ্গ হিসেবে আচরণ করে সেটাকে বলা হয় হলোকার্পিক ছত্রাক। উদাহরণ মনে রাখবে সিনসিট্রিয়াম।
আর কোনো কোনো ছত্রাকের শরীরের একটা নির্দিষ্ট অঙ্গ যৌনাঙ্গ হিসেবে কাজ করবে, তাকে বলা হবে ইউকার্পিক ছত্রাক। মানে বুঝতে পারছো, মানুষের শরীরের পুরোটাই কি বাচ্চা উৎপাদনের কাজে লাগে না, তাহলে মানুষ ছত্রাকের সঙ্গে তুলনা করলে মানুষ হতে ইউকার্পিক। কিন্তু কিছু কিছু ছত্রাক আছে যাদের পুরো শরীরটাই যৌনাঙ্গ হিসেবে আচরণ করে, তাদেরকে বলা হয় ইউকার্পিক, হলোকার্পিক। তাদের শরীরের বিভিন্ন রকম হচ্ছে অঙ্গজনন আছে, লাগবে না। অযৌন জনন বা স্পোর সম্পর্কে তোমাদের জানতে হবে। জুই স্পোর আর অ্যাপ্লানোস্পোর সম্পর্কে তো তোমরা আগে থেকেই জানো। এখন ছত্রাকের বেলায় কিছু স্পেশাল স্পোর রয়েছে, সেই স্পোরগুলো সম্পর্কে আমরা একটু মনে রাখবো। তার কোনিডিয়া নামক এক ধরনের স্পোর আছে। এই স্পোরটা কেমন, ধরা যাক এটা হলো তার হাইফা, এটা হলো তার হাইফা। হাইফার মাথাতে যদি এভাবে স্পোর থাকে, সেই স্পোরগুলোকে বলা হয় কোনিডিয়া। হাইফার মাথাতে যদি স্পোর থাকে, সেই স্পোরগুলোকে বলা হয় কোনিডিয়া। এখন এই স্পোরগুলো যদি পুরো আবরণ দ্বারা আবৃত থাকে, তখন সেই স্পোরকে বলা হয় ক্ল্যামাইডো স্পোর। আচ্ছা, এটা মনে করে একটা তাদের শরীর, এই শরীরটা ভেঙে এরকম ছোট ছোট অনেকগুলো টুকরা হলো। এই টুকরাগুলো যদি স্পোর হিসেবে আচরণ করে, তখন এদেরকে বলে অয়েডিয়া। শরীর যদি ভেঙে ছোট ছোট টুকরা হয়, টুকরাগুলো যদি স্পোর হিসেবে আচরণ করে, সেগুলোকে বলা হয় কিন্তু অয়েডিয়া। ঠিক আছে, এদেরকে বলে অয়েডিয়া। আর যৌন জনন সম্পর্কে আমরা কিছু তথ্য মনে রাখবো। আগে থেকে আমরা জানি আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি আর উগামি কি। একই রকম শুক্রাণু ডিম্বাণু হলে আইসোগ্যামি, ভিন্ন ভিন্ন শেপের শুক্রাণু ডিম্বাণু হলে অ্যানাইসোগ্যামি। আর শুক্রাণু নড়াচড়া করতে পারবে, ডিম্বাণু নড়াচড়া করতে পারবে না, এরকম হলে উগামি। তো এগুলো তো আমরা জানি। আমরা একটু প্লাজমোগ্যামি আর ক্যারিওগ্যামি সম্পর্কে একটু মনে রাখবো। আমরা ছত্রাকের দেখো যৌন জননের দুটো কাহিনী জানবো। ধরা যাক এটা হলো একটা ছত্রাকের শুক্রাণু, আর এটা হলো তাদের একটা ডিম্বাণু। ঠিক আছে, শুক্রাণু আর ডিম্বাণু। পরে কি হলো দেখো, শুক্রাণু আর ডিম্বাণু দুজনেই মিলিত হলো। এই যে শুক্রাণু আর তার সাথে এসে দেখো এই যে ডিম্বাণু, সেও মিলিত হলো। ঠিক আছে, শুক্রাণু আর ডিম্বাণু দুজনে একে অপরের সাথে মিলিত হলো। এদের শুধু সাইটোপ্লাজমটা মিলিত হলো, কিন্তু দেখো নিউক্লিয়াসটা মিলিত হয়নি। এদের শুধু সাইটোপ্লাজম মিলিত হয়েছে, নিউক্লিয়াসটা কিন্তু মিলিত হয়নি। শুক্রাণু আর ডিম্বাণুর দেখো, এটা হলো শুক্রাণু আর ডিম্বাণু ছিল, তাদের সাইটোপ্লাজমটা মিলিত হয়েছে। এই যে দেখো সাইটোপ্লাজমটা মিলিত হয়েছে, কিন্তু নিউক্লিয়াসটা মিলিত হয়নি। সাইটোপ্লাজমের মিলন হলো, এই জিনিসটাকে বলা হয় প্লাজমোগ্যামি। প্লাজমোগ্যামি, শুধু সাইটোপ্লাজমের মিলন হয়েছে, নিউক্লিয়াসের মিলন হয়নি, এই জিনিসটাকে বলে প্লাজমোগ্যামি। তারপর কিছুদিন তারা প্লাজমোগ্যামি অবস্থায় থাকে। ধরা যাক এরকম সিচুয়েশনে কয়েকদিন রয়েছে। এই অবস্থাতে দেখো এই কোষের মধ্যে দুইটা নিউক্লিয়াস আছে, দুই নিউক্লিয়াস রয়েছে বলে এটাকে বলে ডাইক্যারিয়ন। ডাইক্যারিয়ন, দুইটা নিউক্লিয়াস রয়েছে বলে এই জিনিসটাকে বলা হয় ডাইক্যারিয়ন। তারপরে দেখা যায় কয়েকদিন পরে এরকম হয়, নিউক্লিয়াসটাও মিলিত হয়ে গেছে। এই যে দেখো নিউক্লিয়াসটাও মিলিত হয়ে গেছে, এই অবস্থাটাকে বলে ক্যারিওগ্যামি। ক্যারিওগ্যামি খুব ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, প্রোটোপ্লাজম শুধু মিলিত হলে সেটাকে বলে প্লাজমোগ্যামি, আর নিউক্লিয়াস মিলিত হয়ে গেলে সেই জিনিসটাকে বলে ক্যারিওগ্যামি। আর যতদিন দুইটা নিউক্লিয়াস একসাথে থাকে সেটাকে বলে ডাইক্যারিয়ন অবস্থা। তাহলে আমি যদি একটু লিখে দেই, প্রোটোপ্লাজমের মিলনকে বলা হয় প্লাজমোগ্যামি, ঠিক আছে, আর নিউক্লিয়াসের মিলনকে বলা হয় ক্যারিওগ্যামি। যখন দুইটা নিউক্লিয়াস থাকে তখন সেটাকে বলে ডাইক্যারিয়ন। কথাটা দেখছি না এখানে। আচ্ছা, যাই হোক, তোমরা একটা জিনিস মনে রাখবে, অ্যাসকোমাইকোটা বা স্যাক ফানজাই অ্যাসকাস নামের নলের মধ্যে 4 থেকে 8টি অ্যাসকোস্পোর তৈরি হয়। ছত্রাকগুলোকে 5 ভাগে ভাগ করা হয়, গুরুত্বপূর্ণ 5টা ভাগে। তার মধ্যে একটা ভাগের নাম অ্যাসকোমাইকোটা। ওই অ্যাসকোমাইকোটার অ্যাসকাস শব্দের মানে হলো থলি, মানে এক ধরনের ছত্রাকের মধ্যে থলি থাকে, থলির মধ্যে স্পোর তৈরি করে তারা। এক ধরনের ছত্রাক মনে করে এরকম থলি থাকে ওদের, এক ধরনের ছত্রাকের মধ্যে বুঝছে এরকম থলি থাকে, এই থলির মধ্যে তারা স্পোর তৈরি করে। এই জন্য এদেরকে বলে স্যাক ফানজাই বা থলি ফানজাই। আরেক রকম ফানজাই রয়েছে যাদেরকে বলে ব্যাসিডিও মাইকোটা, এদেরকে ক্লাব ফানজাই বলা হয়। এরা ব্যাসিডিও স্পোর তৈরি করে। এদের কাহিনীটা দেখো, এদের লম্বা এরকম হাতুড়ির মতো একটা জিনিস থাকে। ব্যাসিডিও মাইকোটার এরকম লম্বা একটা হাতুড়ির মতো জিনিস থাকে, এর মাথায় দেখা যায় অনেকগুলো স্পোর এভাবে তৈরি হয়। ঠিক আছে, এই হাতুড়িকেই ইংরেজি ভাষায় বলা হয় ক্লাব। তাহলে এদের শরীরে যদি ক্লাব বা হাতুড়ি থাকে তাহলে হচ্ছে ক্লাব ফানজাই। শরীরের মধ্যে যদি থলি থাকে, থলির মধ্যে স্পোর তৈরি হয়, তখন তাদেরকে বলা হয় স্যাক ফানজাই। ব্যাসিডিও মাইকোটা গ্রুপের এরা হলো ক্লাব ফানজাই, আর অ্যাসকো মাইকোটা গ্রুপের যে ছত্রাকগুলো রয়েছে তারা হলো স্যাক ফানজাই। এই দুটো তথ্য মনে রাখতে হবে তোমাদের। আচ্ছা, ওই ডাইক্যারিয়নের কথা বলেছিলাম না, এই যে ডাইক্যারিয়ন দেখো দুরকম নিউক্লিয়াস রয়েছে। ডাইক্যারিয়ন ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, ছত্রাক আমাদের পৃথিবীতে কি কি কাজে ব্যবহার হয়, অনেক ভালো ছত্রাকের যে একটা সদস্য মাশরুম, এই যে অ্যাগারিকাস, ভলভেরিয়া যেগুলা, তারপর মোরেল, তারপর ট্রাফল, এদেরকে কিন্তু আমরা খাবার হিসেবে গ্রহণ করতে পারি। ঔষধ তৈরি করতে পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক, বুঝছো, পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক যার নাম হলো পেনিসিলিন, সেটা কিন্তু পেনিসিলিয়াম নামক একটা ছত্রাক থেকে বানানো হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কথা। ক্লাভিসেপস পারপিউরিয়া থেকে এরগট তৈরি করা হয়, যেটা কিন্তু ঔষধ হিসেবে ব্যবহার হয়, গর্ভপাতের ঔষধ হিসেবে, বুঝছো। এই যে
সন্তান প্রসবের পর যে রক্তক্ষরণ হয় তার রক্তক্ষরণটা বন্ধ করতে ওষুধ হিসেবে ব্যবহার হয় এরগোট। টলিপোক্লাডিয়াম থেকে সাইক্লোস্পোরিন নামক একটা ওষুধ পাওয়া যায় যা মানুষের অঙ্গ ট্রান্সপ্ল্যান্ট করতে ব্যবহার হয়। অ্যাসপারজিলাস এটা থেকে দেখো স্টেরয়েড পাওয়া যায় যেটা আর্থ্রাইটিসের চিকিৎসায় ব্যবহার হয়। এগুলো সব পড়া লাগবে, বুঝছি এমসিকিউ আসে এখান থেকে। জৈব অ্যাসিড তৈরি করতে কে ব্যবহার হয়? স্যাকারোমাইসিস নামক একটা ছত্রাক। স্যাকারোমাইসিসের অপর নাম কিন্তু ইস্ট, বুঝছো? এটা ইস্টের বৈজ্ঞানিক নাম। পরিবেশ সংরক্ষণে এটা একটু খুব ইম্পর্টেন্ট, ক্ষমার্কের প্রশ্নটা আসে। বায়ো রিমেডিয়েশন মানে কি? ছত্রাক কি করে? পরিবেশ থেকে খারাপ উপাদান নিজের শরীরে চুষে নেয়। এতে করে দেখা যায় যে ছত্রাক পরিবেশটাকে কিন্তু হচ্ছে পরিষ্কার করতে পারছে। এই জিনিসটাকে বলা হয় বায়ো রিমেডিয়েশন। ছত্রাক পরিবেশকে পরিষ্কার করছে, এই জিনিসের নাম বায়ো রিমেডিয়েশন। কখতে আসে কিন্তু এটা, ঠিক আছে? হরমোন সম্পর্কে একটু বলি। জিবেরেলা ফুজিকুরোই নামক একটা ছত্রাক থেকে জিবেরেলিন নামক একটা হরমোন পাওয়া যায় যেটা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। তো উদ্ভিদে তুমি যদি জিবেরেলিন হরমোনটা দাও তাহলে উদ্ভিদ বেশি লম্বা হবে। তো এই হরমোন পাবে কোত্থেকে? জিবেরেলা নামক ছত্রাক থেকে। কৃষিতে ছত্রাক ব্যবহার হয়, মৌলিক গবেষণায় ছত্রাক ব্যবহার হয়, শিল্পদ্রব্য উৎপাদনে এই যে স্যাকারোমাইসিস বা ইস্ট ব্যবহার হয়। ছত্রাকের অপকারী প্রভাব সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ছত্রাক আমাদের খাবার নষ্ট করে ফেলে, বুঝছো? খাবার নষ্ট করে ফেলে। এই যে অ্যাসপারজিলাস, পেনিসিলিয়াম এরা খুব খারাপ করছে। উদ্ভিদের রোগ সৃষ্টি খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউ আসে এখান থেকে। তোমরা মনে রাখবে যে দেখো হেলমিনথোস্পোরাম অরাইজা নামক একটা হলো ছত্রাক আছে যা ধান পচিয়ে ফেলেছিল বাংলাদেশে। এই জন্য দেখা গেছে বাংলাদেশের মানুষজন নাকে মারা গেছিল যে 1942 থেকে 45 সালের সময়। তারপরে দেখো আয়ারল্যান্ডে আলুর কিন্তু পচন হয়েছিল একটা ছত্রাকের কারণে যার নাম হলো ফাইটোপথরা ইনফেস্টেন্স। এই দুটো ছত্রাকের নাম মুখস্থ রাখা লাগবে। বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল একটা ছত্রাকের কারণে, আয়ারল্যান্ডেরও দুর্ভিক্ষ হয়েছিল একটা ছত্রাকের কারণে। আয়ারল্যান্ডে দুর্ভিক্ষ হয়েছিল আলু পচনের কারণে, আর বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল ধান পচার কারণে। পাক্সিনিয়া গ্রামিনিস প্রিটিসি নামক এই হচ্ছে তোমার জীবাণুটা গম গাছের অসুখ তৈরি করে। প্রাণীদের রোগ সৃষ্টি অ্যাসপারজিলাস, মিউকর রাইজোপাস ইত্যাদি মানুষ এবং অন্যান্য প্রাণীদের অসুখ সৃষ্টি করে। মানুষের তাপমাত্রা সৃষ্টি করে হচ্ছে এই যে মাইক্রোস্পোরিয়াম নামক যে ছত্রাকটা আছে সেইটা। কাগজ বিনষ্টকরণে এক্সাম্পল লাগবে না, কাঠ নষ্টকরণে, চামড়া, গৃহপালিত পশুর অসুখ এটা পড়ে রাখতে পারো। অ্যাসপারজিলাস হচ্ছে ফুনিগ্যাটাস যেটা, সেটা হাঁস মুরগির পাখিদের অসুখ তৈরি করে। মাইক্রোস্পোরিয়াম ক্যানিস গরু এবং কুকুর এবং ঘোড়ার শরীরে দাঁত রোগ তৈরি করে, এটা পড়লেই হবে। মানুষের রোগ সৃষ্টি ট্রাইকোফাইটন রুব্রাম, এটা আমাদের দাঁত রোগ সৃষ্টি করে, ঠিক আছে? এগুলা তেমন একটা লাগে না। মিউকর এবং রাইজোপাস এরা হচ্ছে আমাদের জাইগোমাইসিস নামক অসুখ সৃষ্টি করে। এগুলা তেমন কিছু পাচ্ছি না পড়ার মতো, এটা একটু পড়ে রাখতে পারো। ক্যান্ডিডা অ্যালবিকান্স যেটা, সেটা হচ্ছে মানুষের বিভিন্ন রকম মিউকাস ঝিল্লিতে অ্যাটাক করে ক্যান্ডিডাইসিস নামক একটা অসুখ তৈরি করে। মানুষের জননাঙ্গে চুলকানি হয় এই জীবাণুর কারণে, বুঝছো? হয়ে গেল, এগুলো তেমন কিছু পড়া লাগবে না। একটা আমাদের সিলেবাসে থাকা বিশেষ ছত্রাক নিয়ে পড়াশোনা করবো যার নাম হলো এগারিকাস। এগারিকাস মানে হলো ব্যাঙের ছাতা। এই যে এই ব্যাঙের ছাতা, এই ব্যাঙের ছাতার ছবিটা আমাদের আঁকা শিখতে হবে, ঠিক আছে? আমরা এগারিকাসের ছবি আঁকা শিখবো। আমরা এগারিকাসের দৈহিক গঠনটা আঁকা শিখবো। ছবিটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুব আসে। এগারিকাসের ছবি কেমন আঁকতে হয় দেখো। তোমরা জানো ব্যাঙের ছাতার একটা ছাতার মতো অংশ থাকে, সেটা তোমাকে প্রথমে দিয়ে নিতে হবে। ছাতার মতো অংশটা দিয়ে নিতে হবে, এভাবে দিবে দেখো। ব্যাঙের ছাতা দেখো, ছাতার মতো অংশ দিয়ে দিলাম। এই যে ছাতার যে হাতলের মতো অংশটা সেটা এবার দিয়ে দিতে হবে। এই যে দিয়ে দিলাম, ছাতা দিলাম, ছাতার হাতল দিয়ে দিলাম। মূল শরীর কিন্তু হয়ে গেছে, বুঝছো? ছাতাও হয়েছে, ছাতার হাতলও হয়েছে। হাতল একটু বেশি মোটা লাগছে, আর একটু চিকন করে দিই। ওকে, ঠিক আছে। তোমরা মনে রাখবে যে ছাতার যে হচ্ছে খোলসটা থাকে এটার নাম কি? এটার নাম হলো পাইলিয়াস, ঠিক আছে? ছাতার চারপাশে যে খোলসটা আছে সেটাকে কি বলা হচ্ছে বলো? পাইলিয়াস বলা হচ্ছে। পাইলিয়াস আমরা চিনতে পারলাম। পাইলিয়াস অনেক এরকম ডট ডট থাকে, একটু ডট ডট যদি দাও দেখতে ভালো দেখাবে। অনেক দাগ টাগ আছে তো একটু ডট ডট দিলে দেখতে ভালো দেখাবে। এই জায়গাটা দেখবে এরকম একটা থলির মতো অংশ আছে। এই জায়গাতে এরকম একটা থলির মতো অংশ আছে। এই থলির মতো অংশতে দেখবে আবার এরকম লম্বা লম্বা রেখা আছে। এই জিনিসটাকে বলা হয় গিল। এই জিনিসগুলোকে বলা হয় গিল। গিল হচ্ছে স্পোর তৈরি করে, গিল থেকে কিন্তু স্পোর তৈরি হয়, আর এই স্পোরের মাধ্যমে কিন্তু তাদের প্রজনন হয়। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এই জায়গাতে একটা বলয়ের মতো অংশ থাকে, যে জিনিসটার নাম হলো অ্যানুলাস। অ্যানুলাস দেখো, ছাতার যেমন হাতল থাকে, এটাই হলো সেই হাতল। হাতলটার নাম হলো স্টাইপ। হাতলের নাম হলো স্টাইপ। আর নিচের দিকে দেখো এই জায়গাতে অনেক এরকম শেকড়ের মতো অংশ থাকে, যদি এগুলো শেকড় না, এদের নাম হলো মাইসেলিয়াম। শেকড়ের মতো অংশ থাকে, এই জিনিসগুলোকে বলে মাইসেলিয়াম, এদের নাম হলো
মাইসেলিয়াম। ঠিক আছে, তাহলে মোটামুটি একটা অ্যাগারিকাসের দৈহিক গঠন কিন্তু আমরা জেনে ফেললাম, তাই না? একটা অ্যাগারিকাসের আমরা দৈহিক গঠন জেনে ফেললাম। স্টাইপ আমরা দেখলাম, তারপর আমরা কি দেখলাম? অ্যানুলাস আমরা দেখলাম, স্টাইপ, অ্যানুলাস, গিল আমরা দেখলাম এবং পাইলিয়াস আমরা দেখলাম। ওকে, পাইলিয়াস আমরা দেখলাম। ওকে, আমরা কিন্তু একটা দেখো ছত্রাক সুন্দর করে এঁকে ফেলেছি। এই ছবিটা কিন্তু পরীক্ষায় আসে, তোমাদের আঁকতে বলে কিন্তু তুমি এভাবে এঁকে ফেলবে। একটা ব্যাঙের ছাতা, দেখতে ছাতার মতোই, উপরে দেখো খোলসটা দিয়ে দিলে, দণ্ড টণ্ড যা আছে সব দিয়ে দিলে, শেষ, ছবি আঁকা শেষ। তাহলে চলো আমরা অ্যাগারিকাস সম্পর্কে একটু জেনে নিই। অ্যাগারিকাসকে কিন্তু ব্যাঙের ছাতা বা মাশরুম নামে ডাকা হয়। ওকে, সাধারণত কোথায় জন্মায়? এরা হলো ভেজা মাটিতে জন্মায়, ভেজা পরিবেশে জন্মাতে বেশি পছন্দ করে। তো তোমরা একটা জিনিস মনে রাখবে, বুঝছো? এই যে উপরের দিকের যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই অংশগুলা, মাটির উপরে যা যা আছে, যত অংশ আছে মাটির উপরে, এই সমস্ত অংশকে কিন্তু বলা হয় ফ্রুট বডি। এই যে এদূর পর্যন্ত মাটির উপরে যা যা আছে সব কিছু অংশকে কিন্তু বলা হয় ফ্রুট বডি। এইটুকু অংশকে বলা হয় ফ্রুট বডি। মাশরুমটা কিন্তু ব্যাসিডিও মাইকোটা গ্রুপের সদস্য, বুঝছো? এই জন্য ফ্রুট বডিটাকে ব্যাসিডিও কার বলা হয়, ব্যাসিডিও কার বলা হয়। ব্যাসিডিও মাইকোটা গ্রুপের যে হচ্ছে ছত্রাকগুলো আছে তাদের ফ্রুট বডিকে ব্যাসিডিও কার্প বলা হয়। অ্যাসকো মাইকোটা এই গ্রুপের যদি ছত্রাকের ফ্রুট বডি হতো তাহলে অ্যাসকো কার্প বলতাম আমরা। ঠিক আছে, তো মোটামুটি এই হলো শরীর। এখন এই জিনিসগুলো আমরা একটু বই থেকে দেখি। ওকে, ফ্রুট বডি, এই যে ফ্রুট বডির কথা আমি বলেছিলাম, ফ্রুট বডির কথা লেখা আছে। এটা মাশরুম নামেও পরিচিত। আচ্ছা, এটা আমরা জানলাম। দেখো, যেটা বারবার বলছিলাম আমি, দেহকে দুইটা অংশে ভাগ করা হয়, একটা হলো মাইসেলিয়াম আর একটা হলো ফ্রুট বডি। একটা হলো মাইসেলিয়াম আর একটা হলো ফ্রুট বডি। মাইসেলিয়াম অবশ্যই থাকবে, মাশরুমের বেলায় কিন্তু ফ্রুট বডি এই জিনিসটা এক্সট্রা করে থাকে। এদের বেলায় কিন্তু রাইজোমর্ফ পাওয়া যায়, বুঝছো? মাশরুমের বেলায়, বিশেষ করে অ্যাগারিকাসের বেলায় রাইজোমর্ফ পাওয়া যায়। রাইজোমর্ফ কি ইতিমধ্যেই তোমরা জানো, অনেকগুলো হচ্ছে ওই মাইসেলিয়াম একত্রে দড়ির মতো একটা জিনিস তৈরি করে। দেখাই, এই যে দেখো অনেকগুলো হচ্ছে মাইসেলিয়াম একসাথে দেখো একটা দড়ির মতো স্ট্রাকচার তৈরি করে, এটাকে বলা হয় রাইজোমর্ফ। এটাই হলো রাইজোমর্ফ। কি কি অংশ থাকে? সব কয়টা অংশ দেখিয়েছি। স্টাইপ অংশ থাকে, তারপর হলো পাইলিয়াস নামের হচ্ছে উপরের দিকের অংশটা থাকে, অ্যানুলাস নামের একটা অংশ থাকে, গিল বা ল্যামেলি থাকে, গিল বা ল্যামেলি থাকে। তারপর ল্যামেলিতে আবার, গিলে আবার অনেকগুলো ব্যাসিডিয়া থাকে, ব্যাসিডিয়াতে আবার থাকে অনেকগুলো ব্যাসিডিও স্পোর। এই জিনিসটা তোমাদের একটু বুঝতে কঠিন লাগতে পারে, আমি আরেকটা ছবি রেখেছি। দেখো, মাশরুমের নিচের দিক থেকে দেখলে তুমি এই জিনিসগুলো দেখতে পাবে, বুঝছো? মাশরুমের নিচের দিক থেকে দেখলে এই যে দেখো, এই যে দাগগুলো তুমি দেখতে পাচ্ছ না, এই জিনিসগুলোকে বলা হয় কিন্তু গিল। এখানকার একটা গিলকে তুমি যদি এখান থেকে তুলে নিয়ে আসো, তুলে নিয়ে এসে জুম করে দেখো, তাহলে গিলের একদম ভেতরের দিকে কিছু কোষ থাকে, এদের নাম হলো ট্রমা এবং সাবহাইমেনিয়াম। গিলের একদম মাঝখানের দিকে যে কোষগুলো থাকে তাদেরকে বলে ট্রমা এবং সাবহাইমেনিয়াম। এখন ট্রমা বা সাবহাইমেনিয়ামের উপরে যে দেখো হাতুড়ির মতো কিছু অংশ থাকে, মুগুরের মতো কিছু অংশ থাকে, এদেরকে বলে ব্যাসিডিয়াম। প্রত্যেকটা ব্যাসিডিয়ামের মাথায় দেখো 4টা করে স্পোর থাকে, স্পোরগুলোকে বলে ব্যাসিডিও স্পোর। আবারও বোঝো, এদের যৌনাঙ্গ বা জননাঙ্গ হিসেবে কাজ করে হলো এই গিলগুলা। গিলকে তুলে নিয়ে এসে দেখলে গিলের ভেতরের অংশটাকে বলা হয় ট্রমা এবং সাবহাইমেনিয়াম, আর কিছু এই অংশগুলো থাকে এদেরকে বলা হয় কিন্তু ব্যাসিডিয়াম। ব্যাসিডিয়ামের উপরে কিন্তু 4টা করে ব্যাসিডিও স্পোর থাকে, এক একটা ব্যাসিডিয়ামের উপরে 4টা করে ব্যাসিডিও স্পোর থাকে। ওই কথাগুলো এখানে লেখা আছে। গিলের অন্তর্গঠন, গিলের মধ্যে যে তোমাদের বললাম না, গিলের মধ্যে ট্রমা, সাবহাইমেনিয়াম এবং হাইমেনিয়াম নামের অংশগুলো থাকে। ব্যাসিডিও কার্প, মাশরুমের শরীরটাকেই বলা হয় ব্যাসিডিও কার্প। এই যে দেখো, ফ্রুট বডিটাকে ব্যাসিডিও কার্প বলা হয়। এটাই তো তোমাদের বললাম, ফ্রুট বডিতে স্টাইপ, অ্যানুলাস এগুলাই তো আছে। অঙ্কুরোদ্গম, জনন হয় মেনলি যে স্পোরের মাধ্যমে, তার নাম হলো ব্যাসিডিও স্পোর, এটা তো আমরা জেনেছি। মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব, এটাও পরীক্ষায় আসতে পারে। মাশরুমটাকে খুবই উপকারী খাদ্য হিসেবে খাওয়া হয়, মাশরুমের মধ্যে চর্বি কম থাকে, ফাইবার বেশি থাকে, তো খুব ভালো এটা। মাশরুম খুবই উপকারী খাদ্য হিসেবে ব্যবহার হয়। দুইটা বৈজ্ঞানিক নাম মনে রাখবে, অ্যাগারিকাস বিসপোরাস, ঠিক আছে? এই যে অ্যাগারিকাস বিসপোরাস, অ্যাগারিকাস বিসপোরাস যেটাকে বর্তমানে এটাকে হচ্ছে ব্রুনেসেন্সও বলা হচ্ছে। তো যাই হোক, অ্যাগারিকাস বিসপোরাস যেটা, এটা কিন্তু খুব সুস্বাদু হিসেবে ব্যবহার হয়, খাদ্য হিসেবে ব্যবহার হয়। অ্যাগারিকাস কম্পেস্ট্রিস আর অ্যাগারিকাস বিসপোরাস এই দুটাই কিন্তু সবচেয়ে বেশি উচ্চ মানের এবং সুস্বাদু, সবচেয়ে ভালো খাবার হিসেবে ব্যবহার হয়। এই মাশরুমের মধ্যে নানান রকম ভিটামিন পাওয়া যায়। ভিটামিন B1 এর নাম হলো থায়ামিন, B2 এর নাম হলো রিবোফ্লাভিন, ভিটামিন সি, ডি কেও পাওয়া যায়, পেন্টাথেনিক অ্যাসিড পাওয়া যায়, বিভিন্ন ভিটামিন পাওয়া যায়। তারপরে দেখো, মাটির পুষ্টি বৃদ্ধিতে এটা কাজ করে, শিল্প এবং বাণিজ্যেও এটা ব্যবহার হয়, পরিবেশ দূষণ রোধেও ব্যবহার হয়। এর মধ্যে আঁশ বেশি থাকার কারণে ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো, এটা এমসিকিউ এসেছিল, ঠিক আছে? বিভিন্ন রকম খনিজ পদার্থ পাওয়া যায় মাশরুমের মধ্যে, এগুলো একটু পড়ে রেখো, কত আর বলবো তোমাদের। যাই হোক, মাশরুমের অপকারিতা, কিছু বিষাক্ত মাশরুম আছে যেগুলো খেলে মানুষ মরে যেতে পারে।
বিষাক্ত মাশরুমের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যামানিটা ভাইরোসা এবং অ্যামানিটা ফ্যালয়েডস এবং এগারিকাস জ্যান্থোডার্মাস। এই তিনটা মাশরুম, বিশেষ করে এগারিকাস জ্যান্থোডার্মাস, ওটা কিন্তু বিষাক্ত। ঠিক আছে। তারপর মাশরুম কিন্তু আমাদের পরিবেশের অনেক কিছু ক্ষতি করে, আমাদের গাছ টাছ এগুলো পচায় ফেলে, এগুলো একটু মনে রাখতে পারো তোমরা। শোনো, শৈবাল এবং ছত্রাকের পার্থক্যও কিন্তু তোমাদের সিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা ইতিমধ্যেই জানো, শৈবাল যারা তারা সাধারণত জলজ পরিবেশে বাস করে, আর ছত্রাক যারা তারা স্থলজ পরিবেশে বাস করে। শৈবালগুলোর মধ্যে ক্লোরোফিল থাকে এবং ছত্রাকের মধ্যে কিন্তু কোনো ক্লোরোফিল নাই। যেহেতু এদের মধ্যে ক্লোরোফিল আছে, এই জন্য এরা সালোক সংশ্লেষণ করতে পারে স্বভোজী, আর এরা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করে, এরা হলো পরভোজী। শৈবালেরা হচ্ছে সালোক সংশ্লেষণ করে বলে এদের আলো লাগে, কিন্তু এদের আলো লাগে না। শৈবালের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ নির্মিত, কিন্তু ছত্রাকের কোষ প্রাচীর হলো কাইটিন নির্মিত। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা। তারপরে শৈবালের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ, কিন্তু ছত্রাকের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। আর নিচের গুলো তেমন একটা পড়া লাগবে না। এই তো শৈবাল ছত্রাকের পার্থক্য। ছত্রাক ঘটিত অসুখ নিয়ে আমরা পড়াশোনা করব। ছত্রাকের কারণে আমাদের অনেক অসুখ হতে পারে, তবে আমাদের সিলেবাসে দুইটা অসুখ নিয়ে কথাবার্তা বলা আছে। একটা হলো আলুর ব্লাইট অসুখ, বুঝছো, আলুর পাতার এক ধরনের পচন। আর একটা হলো মানুষের গায়ে চুলকানি, দাঁতরোগ। দাঁতরোগ থেকে সিকিউ খুব একটা আসে না, কিন্তু এই আলুর ব্লাইট এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সিকিউ এখান থেকে খুব বেশি আসে। তাহলে কনসেপ্টটা কি দেখো তো। অসুখের নাম হলো আলুর বিলম্বিত ধসা বা লেট ব্লাইট ডিজিজ অফ পটেটো। শোনো, ব্লাইট মানে হলো পচন, কিন্তু একটা শুকনা টাইপের পচন। অনেক সময় ভেজা দগদগে পচন থাকে, ওটাকে রটেন বলা হয় বায়োলজির ভাষায়। একটু শুকনা টাইপের পচনকে বলা হয় কিন্তু ব্লাইট। লেট ব্লাইট কেন? এই ব্লাইটটা আসলে একটু দেরিতে হয়, শীতের শেষের দিকে হয়। মানে আলু যখন একদম উৎপাদন হবে, আলু হচ্ছে উত্তোলন করা হবে, তার আগে এই পচনটা হয়। তবে আর্লি ব্লাইট বলে আরেক ধরনের ব্লাইটও আছে। আর্লি ব্লাইট হয় অল্টারনারিয়া সোলানি নামক একটা জীবাণুর কারণে, কিন্তু লেট ব্লাইট হয় ফাইটোপথোরা ইনফেস্ট্যান্স নামক একটা জীবাণুর কারণে। কোথায় জানি জীবাণুর নাম লেখা আছে, একটু নিচে আছে। আচ্ছা, এখানে একটা ইতিহাস দেওয়া আছে। এই যে 1840-এর দিকে আয়ারল্যান্ডে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, মানুষজন না খেয়ে মারা যাচ্ছিল। কেন? কারণ তারা একটা আলু চাষ করতো, আলুটার নাম হলো আইরিশ লাম্পার। তাদের সবাই একই আলু চাষ করতো, সবারই আলু পচে যাচ্ছিল। আলু পচে যাচ্ছে, তাদের প্রধান অর্থকরী ফসলই হলো আলু। আমাদের যেমন যেমন প্রধান অর্থকরী ফসল ধান, তাদের প্রধান অর্থকরী ফসল হচ্ছে আলু। সব আলু পচে যাচ্ছে। আমাদের যদি সব ধান পচে যায়, আমরা যেমন অভাবে পড়ে যাব, এদের যেমন সব আলু পচে গেছে, এই জন্য তারা অভাবে পড়ে গিয়েছিল এবং প্রচুর মানুষ না খেয়ে মারা গিয়েছিল। জানা গেছে সেই জীবাণুটার নাম ছিল ফাইটোপথোরা ইনফেস্ট্যান্স। আমরা বুঝছি আশা করি। এই জীবাণুটা হচ্ছে হস্টোরিয়ার মাধ্যমে আলুর শরীর থেকে পুষ্টি শোষণ করে। তোমরা জানো যে ছত্রাকেরা যদি পোষক দেহ থেকে পুষ্টি শোষণ করে, যে নলের মাধ্যমে পুষ্টি শোষণ করে, সেই নলের নাম হচ্ছে হস্টোরিয়া। এদের যে স্পোরটা, সেই স্পোরকে বলা হয় কোনিডিয়া। তোমরা ইতিমধ্যেই জানো, হাইফার মাথায় যদি স্পোর তৈরি হয় সেটাকে বলে কোনিডিয়া। এটা হাইফা বা এটা শরীরের শীর্ষে এভাবে যদি স্পোর তৈরি হয়, সেটাকে কিন্তু বলা হয় কোনিডিয়া। থলের মধ্যে স্পোর তৈরি হলে স্পোরাঞ্জীবী স্পোর বলা হয়, আর এটাকে বলে কোনিডিয়া। আচ্ছা, তেমন কিছু আর লাগবে না, এগুলো লাগবে না, এগুলো থেকে তেমন একটা প্রশ্ন আসে না। আচ্ছা, তোমরা একটা জিনিস মনে রাখতে পারো, এটা হলো মাইসেলিয়াম জাতীয় এবং সিনোসাইটিক একটা ছত্রাক। এই দুটো তথ্য একটু দরকার হতে পারে, খুব ইম্পর্টেন্ট এমন না। লক্ষণ পড়তে হবে, লক্ষণটাই তোমার উদ্দীপকের সিকিউয়ে দেওয়া থাকবে, যে অমুকে তার আলুর খেতে গিয়ে দেখলো আলুর পাতা এরকম এরকম হয়েছে। আলুর পাতা কেমন হয় তোমাদের এই ছবিতে আমি দেখাই, যে এরকম হয়, কালচে পচন হয়, বুঝতে পারছো? যে জায়গাতে মেন পচন, সেটা কিন্তু কালচে বাদামি রঙের একটা পচন। আর যেগুলোতে পচন কেবল শুরু হয়েছে, সেখানে কিন্তু একটু একটু করে হলুদ হতে শুরু করেছে। পুরোপুরি আর হচ্ছে তোমরা দেখো সবুজ নাই, এই জায়গাগুলোতে একটু হলুদ হলুদ টাইপ, আর এই জায়গাটাতে দেখো একটু কালচে বাদামি রং হয়েছে। এটাই আসলে আলুর পচন। তোমাদের কি বললাম, শুকনো টাইপের পচন না? দেখো তো, শুকনো টাইপের পচন, কিন্তু ভেজা দগদগে পচন না। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখা লাগে এখানে। আচ্ছা, যাই হোক, প্রথমে দেখো পাতায় সবুজ ধূসর দাগ দেখা যায়, এটাই কিন্তু আশপাশ দিয়ে হয়েছে। দেখো আশপাশ দিয়ে যে সবুজ ধূসর দাগ, এই জায়গাটা হলো ধূসর হয়ে আছে। এটা হলো ধূসর একটা দাগ, এই জায়গাগুলো ধূসর, সবুজ ধূসর হয়ে আছে। তারপরে বলা হচ্ছে যে জায়গাতে মেন পচন শুরু হয়, সেই জায়গাটা বাদামি রঙের হয়ে যায়, আস্তে আস্তে কালচে বা কালচে বাদামি রঙের হয়ে যায়। তার মানে মেন পচন যে জায়গাতে, এই জায়গাতে কিন্তু কালচে বাদামি রং হয়েছে। আচ্ছা, তারপরে দেখো, এই যে আবহাওয়া যদি আর্দ্র থাকে এবং আবহাওয়া যদি মেঘলা থাকে, তাহলে অসুখটা খুব দ্রুত বিস্তার লাভ করে। এই জন্য একটু পানি কম দিতে হয়। তুমি যে জমিতে পানি দাও, তাহলে পানির কারণে অসুখটা বেশি দ্রুত ছড়িয়ে যায়, এটা একটু মাথায় রাখতে পারো তোমরা। আর আর তেমন কোনো লক্ষণ লাগবে না, বুঝছো? লক্ষণ ওইটাই, এটা একটু পরে রাখতে পারো। আক্রান্ত স্থানে সূক্ষ্ম মখমলের মতো আস্তরণ সৃষ্টি হতে পারে। এই একটা লক্ষণ তোমরা উদ্দীপকে খোঁজার চেষ্টা করবে। উদ্দীপকে যদি এই কটা লক্ষণ দেখতে পাও, তাহলে ডিসিশন নিবে যে না, আলুর যে ব্লাইট সেটা হয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে, তোমাদের আলুর যদি কোনো অসুখের কথা উদ্দীপকে বলে, অলওয়েজ বুঝবে এইটাই, কারণ তোমাদের পুরো বইয়ে একটাই আলুর অসুখ নিয়ে কথাবার্তা বলা আছে, সেটা হলো এইটা। আচ্ছা, অসুখের চিকিৎসা কি? এটা 1% বর্জ্য মিশ্রণ দিতে হয়, এটা দিতে হয়। বর্জ্য মিশ্রণ কি দিয়ে বানানো হয়? কপার সালফেট, লাইম এবং পানি। এই যে সেচ একটু কম দিতে হবে পানিতে।
তারপরে হচ্ছে সুস্থ বীজ ব্যবহার করতে হবে, কারণ বীজের মাধ্যমে অসুখটা ছড়ায়। আবর্জনাগুলো পুড়িয়ে ফেলতে হবে, মানে আলু উত্তোলনের পর আলুর যে গাছ টাছ আছে সেগুলো পুড়িয়ে ফেলতে হবে। প্রতি বছর জমিতে আলু চাষ না করে অন্য জিনিস চাষ করা উচিত, তাহলে অসুখটা আর ওই জমিতে থাকে না, হারায় যায়। আগাম জাত চাষ করলে, যেহেতু অসুখটার নাম লেট ব্লাইট, একটু লেটে হয়, আগাম জাত চাষ করলে অসুখটা কম হবে। তারপরে দেখো এলাকা অনুযায়ী জাত নির্বাচন করা উচিত, আরো অনেক কিছু লেখা আছে, এগুলো না পড়লেও চলবে, থাকে। দাদ রোগ সম্পর্কে আমাদের একটু পড়তে হবে। দাদ রোগ মানে হচ্ছে আমাদের গ্রামে দাউদ বলে, আমাদের চুলকানি হয়, চুলকানি হয়ে ওই জায়গাতে দেখা যায় একটা গোল রিং তৈরি হয়। আমি তোমাদের ছবি দেখাই, তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। দাদ রোগের সঙ্গে সবাই পরিচিত। এই যে এইটা দেখো, হাতে দাদ রোগ হয়েছে, কি হয়েছে দেখো তো, এখানে একটা এরকম লাল রঙের বলয় তৈরি হয়েছে না, এই যে বলয় হওয়া লাল রঙের খুব চুলকানি হয়, এটার নামই হলো দাদ রোগ। দাদ রোগকে ডার্মাটোফাইটোসিসও বলা হয়, আবার রিং ওর্মও বলা হয়, ঠিক আছে। রিং ওর্ম কেন, রিং আকৃতির তাই। এখন দাদ রোগ কয়েকটা জীবাণুর কারণে হতে পারে, সবগুলো জীবাণুই ছত্রাক, কয়েকটা ছত্রাকের কারণে দাদ রোগ হতে পারে। সবচেয়ে পরিচিত ছত্রাক হচ্ছে ট্রাইকোফাইটন, ট্রাইকোফাইটন ছত্রাকের কারণে দাদ রোগ হতে পারে। এছাড়াও মাইক্রোস্পোরামের কারণেও দাদ রোগ হতে পারে, এই দুটো মনে রাখলেই হয়। দাদ রোগকে চিকিৎসার ভাষায় টিনিয়া বলা হয়। আচ্ছা, এটুকু পড়লেই চলবে। কখন দাদ রোগের সংক্রমণ হয়, ভেজা শরীরে এবং অপরিষ্কার শরীরে দাদ রোগটা বেশি হয়, এটা একটু মনে রাখবে তোমরা। লক্ষণগুলো কি কি, লক্ষণ খুবই ইজি, একটা গোল লাল রঙের দাগ তৈরি হয় এবং প্রচন্ড চুলকায়। এই যে দেখো ছোট ছোট গোল লাল দাগ হয় এবং প্রচন্ড চুলকায়, এবং এটা অনেকটা আইসের মতো হয় এবং বৃত্তটা বড় হতে থাকে, আস্তে আস্তে বড় হতে থাকে। চুলকানোর পর সেখান থেকে আঠালো রস বের হয়। আচ্ছা, এখন প্রতিকার প্রতিরোধ, এগুলো একটু তোমাদের রিডিং পড়তে হবে, এটা থেকে যদি সিকিউ আসে তাহলে তোমাদের একটু রিডিং লিখতে হবে। খুব ইম্পর্টেন্ট যে এমন না, ওটা বেশি ইম্পর্টেন্ট ছিল, বুঝছো, ওটা বেশি ইম্পর্টেন্ট ছিল, এটা একটু কম ইম্পর্টেন্ট। তোমরা মনে রাখবে আক্রান্ত স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সবকিছু পরিষ্কার করাটাই মেন এখানে আসলে। অপরিষ্কার থাকলে কিন্তু দাঁত রোগটা বেশি হয়। তবে চিকিৎসকের পরামর্শ অনুসারে এই যে অ্যান্টিফাঙ্গাল যে হচ্ছে ওষুধগুলো সেগুলো খাওয়া যেতে পারে। তারপরে হচ্ছে দাঁত মর্দন নামক একটা গাছের রস ব্যবহার করা যেতে পারে, এগুলো একটু লেখা আছে, ওষুধের নাম দেওয়া আছে, নাম মুখস্থ করলেও চলবে। আচ্ছা, এগুলো লাগবে না। এবার আমরা খুবই মজার একটা জিনিস পড়বো, এটার নাম হলো লাইকেন। লাইকেন ব্যাপারটা কি, অনেক সময় দেখা যায় যে শৈবাল এবং ছত্রাক একসাথে বসবাস করে। শৈবাল এবং ছত্রাকের একসাথে বসবাস করলে এই জিনিসটাকেই বলা হয় লাইকেন। শৈবাল এবং ছত্রাক একত্রে বসবাস করলে তাদের যে সহাবস্থানটা সেটাকেই বলা হয় লাইকেন। লাইকেনকে তোমাদের এখানে দেখায়, তোমরা অনেক সময় গাছের ডালে এই জিনিসগুলো দেখবে, খেয়াল করছো তোমরা, গাছের ডালে এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। দেখো এই যেগুলো বেশি বাংলাদেশে দেখা যায়, এটা একটু কম দেখা যায়, যে এইগুলো তোমরা অনেক সময় দেখেছো গাছের ডালে, আমি শিওর তোমরা প্রত্যেকে এগুলো চেনো। আম কাঁঠালের গাছের গায়ে এরকম কিন্তু ছোট ছোট খোলসের মতো জিনিসপত্র থাকে, এগুলো কিন্তু গাছের ডালের অংশ নয়, এগুলোই হলো লাইকেন, বুঝছো, এগুলাই হলো লাইকেন, এগুলাই হলো লাইকেন। লাইকেনের কাহিনীটা তোমাদেরকে বলি। লাইকেন দুটা জিনিসের সমন্বয়ে গঠিত। লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত, শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত, বুঝছো, লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত। একটা জিনিস তোমরা খেয়াল করো, লাইকেনে শৈবালও কিছুটা হচ্ছে উপকার করছে ছত্রাকের, ছত্রাকও আবার কিছুটা শৈবালের উপকার করছে, দুজনেরই একটা উপকারী সম্পর্ক, বুঝছো, দুজনেই একে অপরের সহাবস্থানে রয়েছে। এদের এই সম্পর্কটাকে বলে মিথজীবী সম্পর্ক বা সিম্বায়োটিক রিলেশনশিপ, দুজনে একে অপরের উপকার করে, বুঝছো, লাইকেনে দুজনে একে অপরের উপকার করে, এই জন্য এটাকে বলা হয় সহাবস্থান, একে অপরের সহাবস্থান, অথবা এটাকে বলা হয় মিথজীবিতা, মিথজীবিতা, অথবা ইংরেজিতে বললে বলা হয় সিম্বায়োসিস, ঠিক আছে, সহাবস্থান অথবা মিথজীবিতা অথবা সিম্বায়োসিস, তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখতে পারো। একটা জিনিস এখানে খেয়াল করো তোমরা, লাইকেনে শৈবাল ও ছত্রাকের কিছুটা হেল্প করে, ছত্রাকও আবার শৈবালের কিছুটা হেল্প করে, দুজনেরই একে অপরের সঙ্গে সাহায্য সহযোগিতার একটা সম্পর্ক। শৈবালগুলো খাবার তৈরি করতে পারে, সালোক সংশ্লেষণ করতে পারে, কিন্তু শৈবালেরা খুবই দুর্বল। এদিকে ছত্রাকের অনেক শক্তিশালী, কিন্তু নিজেরা আবার খাবার তৈরি করতে পারে না। তাই দুজন যখন একসাথে বসবাস করে তখন দেখা যায় দুজনেরই উপকার হয়। কে কাকে কিভাবে উপকার করে সেটা আমি প্রথমেই বলিনি। আচ্ছা দেখো, শৈবাল কি করছে, শৈবাল হচ্ছে খাদ্য তৈরি করছে, এভাবে কার্বন ডাই অক্সাইড এবং পানিকে বিক্রিয়া করায় সেখান থেকে খাদ্যবস্তু এবং অক্সিজেন তৈরি করছে। শৈবাল তাহলে খাবার যেহেতু তৈরি করছে, তাহলে সে খাদ্য প্রদান করছে ছত্রাককে, ছত্রাকের খাবার পেয়ে লাভ হচ্ছে, খাবারের সাথে সাথে সে অক্সিজেন প্রদান করছে, খাবারের সাথে তো অক্সিজেনও তৈরি হলো, তাই না, অক্সিজেন প্রদান করছে, এবং ছত্রাকের শরীরের যে কার্বন ডাই অক্সাইড সেটা অপসারণ করছে, সেটা ব্যবহার করছে, কার্বন ডাই অক্সাইড অপসারণ করছে।
অর্থাৎ দেখো শৈবাল কিন্তু ছত্রাকের বেশ কিছু উপকারে কাজ করলো। এবার ছত্রাক শৈবালের জন্য কি কি করে, ছত্রাক আবার শৈবালের জন্য কি করে, শৈবালটা খুবই দুর্বল তো তাকে কিন্তু আশ্রয় দেয়। তারপর শৈবালটাকে কিন্তু হচ্ছে পানি সংগ্রহ করে দেয়, পানি সংগ্রহ করে দেয়। শৈবালের জন্য যত হচ্ছে প্রয়োজনীয় খনিজ লবণ লাগে সে খনিজ সংগ্রহ করে দেয়, খনিজ সংগ্রহ করে দেয়, মানে খাবার বানানোর যত কাঁচামালগুলো আছে সেগুলো সংগ্রহ করে দেয়। এবং সবশেষে দেখো ওর যে প্রজনন, যৌন জননটা, শৈবাল তার যৌন জনন কিন্তু লাইকেনের মধ্যে করতে পারে না, ছত্রাক কি হলো যৌন জননটা করে লাইকেনের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে। তাহলে দেখা যাচ্ছে শৈবাল কিছুটা ছত্রাকের কাজ করছে, ছত্রাক কিছুটা শৈবালের উপকার করছে, দুজনের মধ্যে এরকম সম্পর্ক। এটাকে বলা হচ্ছে কিন্তু হলো একটা মিথজীবী সম্পর্ক। দেখো এই যে এইগুলোর মধ্যে কিন্তু শৈবাল ছত্রাক দুটাই আছে, এর মধ্যেও কিন্তু শৈবাল ছত্রাক দুটাই আছে, এখানেও কিন্তু শৈবাল ছত্রাক দুটাই আছে, বুঝছো? লাইকেনের শেপ অনুসারে এদেরকে আবার অনেকগুলো ভাবে শ্রেণীবিন্যস্ত করা হয়, সেটা তো আমরা যাব। যাই হোক, লাইকেন সম্পর্কে বলা আছে শৈবাল ও ছত্রাক সম্পূর্ণ পৃথক ধরনের দুটা জীব, যারা একত্র হয় এমন একটা জীব তৈরি করে যার নাম হলো লাইকেন। এটা একটা সিম্বায়োটিক সহাবস্থান, দুজন মিলে একে অপরের উপকার করছে। আচ্ছা, এখানে আবার সংজ্ঞাটা দেওয়া আছে, এই ধরনের সম্পর্ককে বলা হয় মিথজীবী সম্পর্ক বা সিম্বায়োটিক রিলেশনশিপ। আচ্ছা, তবে একটা জিনিস তোমরা মনে রাখবে, লাইকেনের মধ্যে বুঝছো শৈবালের পরিমাণ কম, শৈবাল মাত্র 5 থেকে 10%, ছত্রাকের পরিমাণ কিন্তু বেশি, ছত্রাক বেশি শৈবাল কম। আচ্ছা, লাইকেন এমন একটা জীব যেটা পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায়, সব জায়গায় পৃথিবীর পাওয়া যায়। এটাকে যেমন হচ্ছে তীব্র হচ্ছে বরফ ওলা যে অঞ্চলগুলো আছে, তুন্দ্রা অঞ্চল, সেখানেও লাইকেনকে পাওয়া যায়। আবার একদম দেখা যায় মরুভূমিতেও লাইকেন পাওয়া যায়, পাথরের উপরেও লাইকেন পাওয়া যায়। লাইকেন প্রচন্ড প্রতিকূল পরিবেশে বাস করতে পারে, সব জায়গায় পাওয়া যায় বলে লাইকেনকে বলা হয় বিশ্বজনীন উদ্ভিদ। এটাকে বলা হয় বিশ্বজনীন উদ্ভিদ বা কসমোপলিটন উদ্ভিদ, এটা একটু মনে রাখবে। লাইকেনের এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। লাইকেন একটা দ্বৈত সংগঠন, এটা একটু মনে রাখবে, কারণ লাইকেনের মধ্যে শৈবালও আছে, ছত্রাকও আছে। মূল যে কাঠামোটা সেটা কিন্তু ছত্রাক তৈরি করে, আর তার ভেতরে কিন্তু শৈবাল অবস্থান করে। আচ্ছা, লাইকেন হচ্ছে শাখা প্রশাখা যুক্ত হয়, বিষম পৃষ্ঠ হয়। আচ্ছা, এগুলো তেমন লাগবে না। লাইকেনের মধ্যে যেহেতু শৈবাল থাকে, শৈবাল খাবার তৈরি করতে পারে, তাই ওভারঅল লাইকেন স্বভোজী। দেখো লাইকেনের মধ্যে অঙ্গজ এবং অযৌন জনন ঘটে, কিন্তু যৌন জনন শুধু ছত্রাক সদস্যের কারণে ঘটে, এটা খুব ইম্পর্টেন্ট কথা। লাইকেনের মধ্যে যৌন জননটা শুধু ছত্রাক করতে পারে। লাইকেন সব জায়গায় জন্মাইতে পারে। দেখো কঠিন শিলাকে মাটিতে রূপান্তর করতে এরা অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করে, খুব ইম্পর্টেন্ট কথা। পাথরকে গুলিয়ে এরা মাটি বানাইতে পারে, লাইকেনগুলো এত শক্তিশালী, ঠিক আছে? লাইকেনের কিছু শেকড় থাকে, সেই শেকড়কে রাইজাইন বলা হয়, যার মাধ্যমে তারা পানি শোষণ করে। বায়ু দূষণের প্রতি এরা খুব সংবেদনশীল। এখান থেকে একটা সিকিউ ক্ষমার্কের প্রশ্ন আসে, যাদের বায়ু দূষণের হচ্ছে সূচক বলা হয় কেন? যেখানে প্রচন্ড বায়ু দূষণ হয় সেখানে লাইকেন জন্মে, এবং লাইকেন বাতাসে দূষিত পদার্থগুলোকে চুষে নেয়, এই জন্য বায়ু দূষণের সূচক বলা হয়। সামনে পাবো মেবি আমরা এই কথাটা। আচ্ছা, লাইকেনের মধ্যে দেখা যায় যে যে শৈবাল সদস্যটা আছে সেটাকে বলা হয় ফটোবায়ন্ট বা ফাইকোবায়ন্ট, আর যে ছত্রাকের সদস্যটা আছে সেটাকে বলে মাইকোবায়ন্ট। এটা গেল। লাইকেনের মধ্যে দেখা যায় যে শৈবালটা ছত্রাককে যতটুকু উপকার করে, ছত্রাক শৈবালকে অত বেশি উপকার করে না, মানে ছত্রাকটাই বেশি উপকৃত হয়, এই জন্য এটাকে হেলোটিজম বলা হয়। এটাকে হেলোটিজম বলা হয়, যে দেখো এই ধরনের মিথজীবিতাকে হেলোটিজম বলা হয়, মানে শৈবালটা এখানে বেশি উপকার পায়, সরি ছত্রাকটাই বেশি উপকার পায়, শৈবালটা একটু কম উপকার পায়। মানে ব্যাপারটা এরকম মনে হয় যে ছত্রাক শৈবালকে আবদ্ধ করে রাখছে বা বন্দি করে রাখছে, এরকম মনে হয়। আমি ছবি এঁকে দেখালে ভালো বুঝবে। বাসস্থানের ভিত্তিতে শ্রেণীবিন্যাস আছে লাগবে না, গঠনগত শ্রেণীবিন্যাসটা আবার লাগবে। গঠনগত মানে হচ্ছে ও দেখতে কেমন। লাইকেনগুলো যদি খুবই পাতলা একদম হচ্ছে আঁশের মতো হয়, তখন তার নাম হয় ক্রাস্টোজ। এই যে এই জিনিসটা হলো ক্রাস্টোজ লাইকেন, দেখো একটা পাতলা চামড়ার মতো। এদের উদাহরণ হিসেবে তোমরা মুখস্থ করবে গ্রাফিস, আর উদাহরণ হিসেবে মনে রাখবে দেখো স্ট্রিগুলা, আর তেমন কিছু লাগবে না, এখানে হয়ে গেল। ফোলিওজ লাইকেন একটু পাতার মতো, তোমরা এই ছবিটা দেখলে বুঝতে পারবে। কিছু লাইকেন দেখো একদম আঁশের মতো, একদম আঁশের মতো, পাতলা আঁশের মতো হয় অবস্থান করছে। এখানে ছবিটা খুবই ঘোলা, আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না, তো যাই হোক, পাতলা যদি একদম চামড়ার মতো হয় তাহলে তার নাম হলো ক্রাস্টোজ। আর যে একটা পাতার মতো দেখো একটু ফুলে ফেপে উঠে আছে, এই যে ফুলে ফেপে আছে, পাতার মতো হলে তখন সেটাকে বলা হয় ফোলিওজ লাইকেন। ফোলিওজ শব্দের মানে পাতা, বুঝছো? লাইকেনটা পাতার মতো দেখতে হবে। এটার জন্য উদাহরণ হিসেবে তোমরা মনে রাখবে এই যে পারমেলিয়া উদাহরণটা মনে রাখবে, ফ্ল্যাভো পারমেলিয়াও আছে, এই যে জ্যান্থোরিয়া উদাহরণটা মনে রাখবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে। ফ্রুটিকোজ লাইকেন কোনটা? ফ্রুটিকোজ লাইকেনটা আরো একটু ফুল ফলের মতো একটু বড় সড়ো হয়ে যাবে। এদের উদাহরণ হিসেবে মনে রাখবে তোমরা ক্লাডোনিয়া। ক্লাডোনিয়াটা খুব ইম্পর্টেন্ট কেন? ক্লাডোনিয়াটা ওই যে মেরু অঞ্চলে জন্মে, বরফ পরে যে অঞ্চলে, সেখানে ক্লাডোনিয়া জন্মে। ওখানে এক ধরনের হরিণ থাকে, বলগা হরিণ, ওরা এই ক্লাডোনিয়াটাকে খায়, এদেরকে এই জন্য বলে রেনডিয়ার মস। উসনিয়াটাও তোমরা একটু মনে রাখতে পারো। লেপ্রোজ লাইকেন, সূত্রাকার লাইকেন লাগবে না। আচ্ছা, এগুলোও লাগবে না, এগুলোও লাগবে না। লাইকেনের অন্তর্গঠনের একটা ছবি তোমাদেরকে এঁকে দেখায়, আঁকতে পারলে ভালো, বুঝছো? লাইকেনের একটা ছবি এঁকে দেখাই তো তোমাদের।
লাইকেনের একটা চিত্র তোমাদেরকে এঁকে দেখায়, শোনো। লাইকেনের শরীরের মধ্যে দুইটা স্ট্রাকচার থাকে, একটা হলো উপরের ঊর্ধ্ব কর্টেক্স আর একটা হলো নিচের নিম্ন কর্টেক্স। ঠিক আছে, এগুলো কিন্তু ছত্রাক দিয়ে গঠিত। তাহলে তোমাদেরকে একটু লাইকেনের শরীরটা দেখায়। ধরা যাক এটা হলো লাইকেনের ঊর্ধ্ব কর্টেক্স, এটা হলো ঊর্ধ্ব কর্টেক্স, এটা হলো লাইকেনের ঊর্ধ্ব কর্টেক্স, এটা হলো নিম্ন কর্টেক্স। লাইকেনের ঊর্ধ্ব কর্টেক্স আর নিম্ন কর্টেক্স আমরা দেখতে পেলাম। বাউন্ডারিটা একটু সুন্দর করে দিই। ওকে, লাইকেনের ঊর্ধ্ব কর্টেক্স আর নিম্ন কর্টেক্স আমরা দেখতে পাচ্ছি। এই কর্টেক্স গুলোতে আসলে হচ্ছে ঘন জায়গা, এটা এই কর্টেক্স গুলো আসলে ঘন জায়গা। ঊর্ধ্ব কর্টেক্স এবং নিম্ন কর্টেক্স এগুলো হলো ঘন জায়গা। এগুলো কিন্তু ছত্রাক দিয়ে গঠিত, বুঝছো? ঊর্ধ্ব কর্টেক্স, নিম্ন কর্টেক্স এগুলো হলো ছত্রাক দিয়ে গঠিত। এটা হলো ঊর্ধ্ব কর্টেক্স, ঊর্ধ্ব কর্টেক্স। এই ঊর্ধ্ব কর্টেক্সটা কিন্তু অবশ্যই ছত্রাক দিয়ে গঠিত। এটা হলো নিম্ন কর্টেক্স, নিম্ন কর্টেক্সও কিন্তু ছত্রাক দিয়ে গঠিত। ঠিক আছে, তোমরা মনে রাখবে নিম্ন কর্টেক্সের নিচের দিকে কিছু শেকড়ের মতো অংশ থাকে। ঠিক আছে, কিছু শেকড়ের মতো অংশ আছে, কিছু শেকড়ের মতো অংশ আছে। এই অংশগুলোকে বলা হয় রাইজাইন। লাইকেনের শেকড়কে বলা হয় কিন্তু রাইজাইন। এটা কিন্তু খুব দরকারি একটা এমসিকিউ, বুঝছো? রাইজাইন নামক শেকড় রয়েছে এদের, এটা বুঝলে তোমরা। ভেতরের দিকে কিছু সুতা আছে, এদেরকে বলা হয় মেডুলা। ঠিক আছে, ভেতরের দিকে কিছু সুতার মতো অংশ রয়েছে, এদেরকে বলা হয় কিন্তু মেডুলা। ঠিক আছে, ভেতরের দিকে দেখো কিছু সুতার মতো অংশ আছে যাদের নাম হলো মেডুলা। তাহলে কর্টেক্স গুলো বাইরের দিকে থাকছে আর মাঝখানে রয়েছে হলো মেডুলা। তবে তোমরা মনে রাখবে এই মেডুলাটাও কিন্তু ছত্রাক দিয়েই গঠিত, মেডুলাটাও কিন্তু ছত্রাক দিয়েই গঠিত। তাহলে কর্টেক্স আর মেডুলা হলো। এখন দেখো তোমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এই যে এই জিনিসটা, এই জিনিসটা হলো ছত্রাক, সরি শৈবাল। এটা হলো শৈবাল। শৈবালের অনেকগুলো কপি দিয়ে দিই এখানে সেখানে। দেখো শৈবালগুলো আমি দিয়ে দিচ্ছি, এই যে সবুজ সবুজ যারা তারা হলো শৈবাল। শৈবালগুলো এখানে আমি দিয়ে দিলাম, এই তো দেখো সুন্দর না বলো? এগুলো হলো শৈবাল। শৈবাল কম না বলো? শৈবাল মাত্র 5 থেকে 10%। শৈবাল মাত্র 5 থেকে 10%। উপরে আছে ঊর্ধ্ব কর্টেক্স, নিচে নিম্ন কর্টেক্স, মেডুলা আছে, সব ছত্রাক দিয়ে গঠিত। ছত্রাকের সংখ্যায় তাহলে 90 থেকে 95, শৈবাল মাত্র 5 থেকে 10%, খুবই অল্প। ঠিক আছে, এটুকু হলো। তাহলে চলো আমরা এখানে একটু ফেরত যাই, গিয়ে দেখি কি কি আছে শরীরের মধ্যে। শরীরের মধ্যে আছে হলো ঊর্ধ্ব কর্টেক্স আছে, শৈবাল স্তর রয়েছে, মেডুলা রয়েছে এবং নিম্ন কর্টেক্স আছে, এবং নিম্ন কর্টেক্স আছে। নিম্ন কর্টেক্সের মধ্যে আমরা রাইজাইন নামক এক ধরনের শেকড়ের মতো জিনিসপত্র পাই। লাইকেনের জনন কিভাবে হয়? লাইকেন স্পোরের মাধ্যমে মেইনলি জনন করে। 3 রকম স্পোর আছে, সোরেডিয়া নামের স্পোর আছে, ইসিডিয়া নামের স্পোর আছে এবং পিকনিডিয়া নামক একটা স্পোর রয়েছে। কোথায় জানি পিকনিডিয়া, এই যে পিকনিডিয়া নামের স্পোর রয়েছে। 3 রকম স্পোরের মাধ্যমে এরা প্রজনন করে। এদের যৌন জননও হতে পারে। এদের যৌন জনন যদিও শৈবাল এখানে অংশগ্রহণ করে না, শুধু ছত্রাকই করে। তো এদের পুং যৌনাঙ্গকে স্পার্মাগোনিয়াম বলা হয় আর স্ত্রী যৌনাঙ্গে কার্পোগোনিয়াম বলা হয়। আচ্ছা, হয়ে গেল। লাইকেনের গুরুত্ব, এটা ক্ষমার্কের প্রশ্নটা আসে, মরুস ক্রমাগমন কাকে বলে? তোমরা মনে রাখবে লাইকেন একটা মরুভূমিকে ধীরে ধীরে একটা বনভূমিতে পরিণত করতে পারে। মানে মরুভূমিকে বনভূমিতে, জঙ্গলে পরিণত করবে। কেমন মজার ব্যাপার না? মরুভূমির বালুগুলোকে গলিয়ে মাটিতে কনভার্ট করে, ওই মাটিতে গাছ গজায়, সেটা বনভূমি হয়ে যায়। সময় লাগে, কোটি কোটি বছর সময় লাগে, তবে এটা করতে পারে সে। মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হয়। বেশ কিছু লাইকেন মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে, এই যেমন পার্মেলিয়া, এভারনিয়া। পশুর খাদ্য, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। রেইনডিয়ার মস বলে একটা মস রয়েছে, যদি এটা মস না, রেইনডিয়ার মসটা আসলে পাওয়া যায় ওই যে বললাম মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে তো প্রচন্ড বরফ পড়ে, ওই জায়গাতে অন্য কোনো উদ্ভিদ জন্মে না, এক ধরনের লাইকেন জন্মে যার নাম হলো রেইনডিয়ার মস। কেন রেইনডিয়ার? রেইনডিয়ার মানে হলো বলগা হরিণ। বলগা হরিণ এই হচ্ছে লাইকেনটাকে খায়, এই জন্য লাইকেনটাকে বলা হয় রেইনডিয়ার মস। বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্লাডোনিয়া রেজিফেরিনা। খুব এমসিকিউ আসে যে রেইনডিয়ার মসের বৈজ্ঞানিক নাম কি। অ্যান্টিবায়োটিক বানানো যায়, টিউমারের ব্যবহার হয়, হৃদরোগে ব্যবহার হয়, এটা একটু মুখস্থ করে নিও। বিভিন্ন রোগে ব্যবহার হয়, রোগ নিরাময়ে ব্যবহার হয়। আচ্ছা যাই হোক, এগুলো একটু তোমরা পড়ে নিও, বুঝছো? শুধু হচ্ছে রিডিং একটু পড়ে নিও, এত কিছু মুখস্থ করার দরকার নেই। এত কিছু মুখস্থ করলে মনে রাখতে পারবেন, খুব ইম্পর্টেন্ট যে এমনও না। লাইকেনের অপকারী দিক,
লাইকেন আমাদের হচ্ছে বাড়িঘর নষ্ট করে, তারপরে হচ্ছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতি করে, এগুলো একটু লেখা আছে, এগুলো পড়ে রাখতে পারো, বুঝছো? আইসল্যান্ড মস, স্টোন মাশরুম, রক ফ্লাওয়ার, এগুলো অ্যাডমিশনের জন্য দরকার। রেইনডিয়ার মসটা একাডেমিকের জন্য গুরুত্বপূর্ণ। পরিবেশ দূষণের নির্দেশক হিসেবে লাইকেন, একটু আগে তোমাদের এটা ব্যাখ্যা করলাম, ক্ষমার্কের প্রশ্নতে আসে। লাইকেন সব পরিবেশে জন্ম নেয়, বুঝছো? প্রচন্ড প্রতিকূল পরিবেশেও লাইকেন জন্ম নেয়, সে দূষিত পদার্থগুলোকে শরীরের মধ্যে চুষে নেয়। এই জন্য কোথা থেকে যদি তুমি লাইকেনকে নিয়ে এসে সেটাকে গবেষণা করে দেখো তার দেহে দূষিত পদার্থের পরিমাণ কেমন, তাহলে তুমি বুঝতে পারবে যে ওই অঞ্চলে পরিবেশ দূষণের হার কেমন। বুঝতে পারছো? লাইকেনের শরীর গবেষণা করে পরিবেশ দূষণ বোঝা যায়। লাইকেনের পরিবেশীয় গুরুত্ব এগুলো লেখা আছে, লাগবে না। একটা পড়া মনে হয় বাদ গেছে, বুঝছো? আমি একটু আগে আসি তো, আমার মনে হয় একটু এদিকে বাদ গেছে কিছু একটা আলোচনা। সেটা হচ্ছে এই যে দেখো, এই আলোচনাটা আমি ভুল করে বাদ দিছি, এটার থেকে সিকিউ সবচেয়ে বেশি আসে। লাইকেনের মধ্যে কত নম্বর পেজ, একটু পেজ নাম্বারটা দেখো, 217 পেজ, তোমরা একটু পরে নিয়ে এই পেজ থেকে। লাইকেনের মধ্যে শৈবাল কিভাবে উপকৃত হয় এবং লাইকেনের মধ্যে ছত্রাক কিভাবে উপকৃত হয়, এটা সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আবার আমার বাদ গেছে, বল, কিছু করার নাই। যাই হোক, তোমাদের বলে দিলাম, এটা এখানে আমি মেবি লিখেও দিয়েছি কে কেমন ইম্পর্টেন্ট, লিখেও দিয়েছি, তোমরা এখান থেকেও পড়ে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট। লাইকেনে শৈবাল কি কাজ করে এবং ছত্রাক কি কাজ করে। তো মোটামুটি আমাদের কিন্তু অধ্যায়ের পড়া শেষ, বুঝছো? আমাদের দেখো অধ্যায়ের কিন্তু পড়া শেষ, পুরো অধ্যায়ের কিন্তু পড়া শেষ, যা যা ছিল সবই আমরা জেনেছি। লাস্টে আবার বলি, এই অধ্যায় থেকে সিকিউ আসবে কোথা কোথা থেকে। সিকিউ আসতে পারে হচ্ছে, সিকিউ এর কথা বলছি, এমসিকিউ তো যা যা দাগাইছি সব পড়তে হবে। সিকিউ আসতে পারে শৈবালের প্রজনন থেকে, ইউলোথ্রিক্সের দেহের গঠন থেকে, শৈবালের গুরুত্ব থেকে। আবার শোনো, শৈবালের প্রজনন, বিশেষ করে হচ্ছে অযৌন জনন, তারপরে হচ্ছে শৈবালের গুরুত্ব এবং ইউলোথ্রিক্স থেকে সিকিউ হতে পারে। ছত্রাক থেকে যদি সিকিউ আসে তাহলে ছত্রাকের বেলায় মেইনলি অ্যাগারিকাস থেকে প্রশ্ন আসে। তাছাড়া ছত্রাকের গুরুত্বটাও পরীক্ষায় আসতে পারে, গেল। আর লাইকেনের মধ্যে শৈবাল ছত্রাক কিভাবে একে অপর থেকে উপকৃত হয় ওইটা, এবং লাইকেনের পরিবেশীয় গুরুত্ব এইটা, এগুলো তোমরা একটু সিকিউ এর জন্য বেশি বেশি করে পড়বে, ঠিক আছে? এখন আমরা কিছু প্রশ্ন সলভ করব। দেখো, বরিশাল বোর্ড 2019 সালের একটা প্রশ্ন, আমি কিছু প্রশ্ন তোমাদেরকে সলভ করাবো, তাহলে তোমরা বুঝতে পারবে প্রশ্নগুলো আসলে কেমন হতে যাচ্ছে। দেখো, এই প্রশ্নটাতে বলা হচ্ছে, একজন কৃষিবিদ তিনি রোগাক্রান্ত আলু খেতে পরিদর্শন করতে গিয়ে দেখলেন গাছের পাতাতে কালচে বাদামি বর্ণ ধারণ করেছে। আশা করি তোমাদের আর বুঝতে বাকি নাই যে কি অসুখ হয়েছে। তোমরা জানো তোমাদের বইয়ে আলুর একটা অসুখ নিয়ে বলা হয়েছে, তোমাদের বই একটাই মাত্র আলুর অসুখ, সেটা হচ্ছে আলুর লেড ব্লাইট অসুখ, তাই না? তাহলে লেড ব্লাইটই হয়েছে, ওটা হলে তো এরকম কালচে বাদামি বর্ণ হয়। আচ্ছা, তাছাড়া ওই বিজ্ঞানী কি দেখতে পেলেন, বা হচ্ছে কৃষিবিদ কি দেখতে পেলেন? পাশে আবর্জনার উপরে ছাতার মতো মানে ব্যাঙের ছাতা, মানে এগারিকাসের কথা বলা হচ্ছে, ব্যাঙের ছাতার মতো আকৃতির কিছু সমাঙ্গদেহী, এখানে দাড়িটা হবে না, সমাঙ্গদেহী অপুষ্পক উদ্ভিদ তার দৃষ্টিগোচর হলো। উদ্দীপকে দুটো জিনিস বলা হচ্ছে, আলুর লেড ব্লাইট এবং ব্যাঙের ছাতার কথা বলা হচ্ছে, এগারিকাসের কথা বলা হচ্ছে। গ প্রশ্নতে দেখো তো, কৃষিবিদের দেখা অপুষ্পক উদ্ভিদটির গঠন বর্ণনা করো। অপুষ্পক উদ্ভিদ কোনটা? এই যে দেখো, অপুষ্পক উদ্ভিদ মানে ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতার গঠন মানে হলো এগারিকাসের গঠন, এগারিকাস এর গঠন। এগারিকাসের গঠন তোমাকে লিখতে বলেছে, তাহলে তোমাকে কি করতে হবে? এগারিকাসের ছবি আঁকতে হবে, এবং এগারিকাসের ছবি আঁকার পরে একটু ছোট্ট বর্ণনা দিতে হবে। যেহেতু গঠন জানতে চেয়েছে, ছোট্ট একটা বর্ণনা দিতে হবে। আমি তো তোমাদের এই ক্লাসের মধ্যে প্রথমেই এগারিকাসের ছবি এঁকে দেখিয়েছি, এখানে তোমাদেরকে এগারিকাসের ছবি এঁকে দিলাম না আমি? এই যে এখানে তোমাদেরকে এগারিকাসের ছবি আমি এঁকে দিলাম না? এই ছবিটাই তোমার আঁকতে হবে। আমার কি আর নতুন করে এঁকে দেওয়ার প্রয়োজন আছে? তোমরা বলো। অলরেডি তো আমি এঁকে দিয়েছি, এই এগারিকাসের ছবিটা তোমাকে আঁকতে হবে। কেমনে তুমি আঁকবে আমি আরো এখানে একবার সংক্ষেপে তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমে তুমি এই ছাতাটা দিয়ে দিবে, ছাতাটা দিয়ে ছাতার হাতল দিয়ে দিবে, ঠিক আছে? হয়ে গেল। এখানে একটা অ্যানোলাস দিয়ে দিলে, এখানে একটা গিল দিয়ে দিবে, একটা গিল না, এখানে অনেক গিল আছে, এখানে গিলগুলা তুমি দিয়ে দিলে, ছবি তো হয়ে গেল। পারবে না বলো? এত সহজ একটা ছবি, এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু খুব পরীক্ষায় আসে। যাই হোক, এটা হয়ে গেল। তাহলে আমরা একটা সিকিউর সলভ খুব সহজে জেনে ফেললাম, কারণ আমরা এটা অলরেডি পড়েছি। এটা গেল, তাহলে এটা হলো। পরেরটা তো চলো তো, ঘ প্রশ্নতে কি বলা হচ্ছে, কৃষিবিদের পর্যবেক্ষিত রোগটি থেকে পরিত্রাণের উপায় বিশ্লেষণ করো। কৃষিবিদ কি অসুখ দেখছিলেন বলতো? এখানে কৃষিবিদ কোন অসুখটা দেখছিলেন? এই যে কালচে বাদামি বর্ণের অসুখ, তার মানে হলো আলুর লেড ব্লাইট। আলুর লেড ব্লাইটের পরিত্রাণের উপায়, আলুর লেড ব্লাইটের করণীয়, আলুর লেড ব্লাইটের করণীয় কি? আলু লিখলাম আমি, সরি, আলুর লেড ব্লাইটে করণীয়,
তবে তোমরা আরেকটা লাইন দিয়ে লেখাটা শুরু করবে। তোমরা এভাবে শুরু করবে যে উদ্দীপকে কৃষিবিদ আলুর যে অসুখটার কথা পর্যবেক্ষণ করেছেন সেটা কিন্তু আলুর লেড ব্লাইট, নিচে আলুর লেড ব্লাইট থেকে পরিত্রাণের উপায়গুলো নিয়ে আলোচনা করা হলো। এভাবে আসলে উত্তরটা দেওয়া লাগে, তোমরা সবাই জানো আশা করি। করণীয়গুলো কি কি তুমি যদি একটু সংক্ষেপে লিখো, খুবই ইজি। দেখো প্রথমেই আমাদের বই কিন্তু লেখা আছে বর্ধ মিশ্রণ বলে একটা মিশ্রণ দিতে হয়। বর্ধ মিশ্রণ, বর্ধ মিশ্রণ 1%। বর্ধ মিশ্রণ 1%, এটা হচ্ছে পানিতে গুলায়ে 99 লিটার যদি পানি হয় আর 1 লিটার তোমাকে দিতে হবে বর্ধ মিশ্রণ, এরকম, ওই জন্য 1% বলা হচ্ছে। এটা তোমাকে জমিতে এখন ছিটাই দিতে হবে এটা। তারপরে সেচ কম দেওয়া, সেচ কম দেওয়া, এটা তোমরা এগুলো একটু লাইনগুলো বড় বড় করে লিখবে, আমি একটু সংক্ষেপে লিখে দিচ্ছি। সেচ যদি তুমি বেশি দাও, জমিতে যদি বেশি সেচ দাও তাহলে অসুখটা দ্রুত ছড়ায়। তারপরে রোগমুক্ত বীজ বপন, রোগমুক্ত বীজ ব্যবহার, রোগমুক্ত বীজ ব্যবহার। আলুর বীজ থেকে মেনলি কিন্তু হচ্ছে, আলু তো আসলে বীজ ব্যবহার করে না, আলুর যে টিউবারটা ওটা ব্যবহার করা হয়। রোগমুক্ত বীজ ব্যবহার, এটা করা যেতে পারে। তারপর তুমি কি করতে পারো, তারপরে হচ্ছে আক্রান্ত গাছ পুড়িয়ে ফেলা, আক্রান্ত গাছ না, আক্রান্ত উদ্ভিদ পুড়িয়ে ফেলা, এটাও তুমি লিখতে পারো, পুড়িয়ে ফেলা, যাতে করে পরবর্তীতে আর হচ্ছে অসুখটা না হয়। প্রতি বছর আলু চাষ না করা, প্রতি বছর একই ক্ষেতে যদি তুমি আলু চাষ করো, বুঝছো, তাহলে ওই অসুখটা ওই ক্ষেতের মধ্যে থেকেই যায়। কয়েক বছর পর পর যদি তুমি আলু চাষ করো তাহলে অসুখটা কিন্তু ওই ক্ষেতের মধ্যে আর থাকতে পারে না। তারপরে গাছ, গাছ না লিখে উদ্ভিদ লেখা ভালো। আলুর যে জিনিসটা ওটা কিন্তু আসলে আলুর গাছ না, উদ্ভিদকে দূরে দূরে রোপণ করা। খুব কাছে গাছ লাগানো যাবে না, বুঝছো, তখন একটা গাছ থেকে আরেকটা গাছে কিন্তু জীবাণুর স্থানান্তর হয়। তারপরে মনে রাখতে হবে যে রোগ প্রতিরোধী কিছু জাত আছে, বুঝছো, রোগ প্রতিরোধী জাত, জাত ব্যবহার। বিজ্ঞানীরা কিছু জাত বানিয়েছেন যে জাতের আলুতে কখনো অসুখ হবেই না, সে জাতগুলো চাষ করতে হবে। রোগ প্রতিরোধী জাত ব্যবহার, জাত চাষ, এটা করতে পারো তুমি। এগুলা খুবই ইজি ব্যাপার, বুঝছো, একদম তুমি মানে লিখতে পারবে। একবার শুধু তুমি দেখে যাও কত ইজি পড়া, দেখো একবার তুমি শুধু পড়ে যাও তাহলেই হবে। আর একটা সিকিউ সলভ করি, যশোর বোর্ড 2019 সালের একটা কোশ্চেন দেখো। ছবি এতে কিন্তু একটা শৈবাল বোঝানো হচ্ছে, লম্বা একটা শৈবাল, যদি ইউলোথ্রিক্স দেখানো হচ্ছে তবে শৈবালটা বোঝানো হচ্ছে। আর চিত্র বিতে একটা ছত্রাক দেখানো হচ্ছে। আচ্ছা, প্রশ্নতে কি বলা হচ্ছে একটু দেখো তো। উদ্দীপকের এ উদ্ভিদটি প্রতিকূল পরিবেশে কিভাবে বংশ বিস্তার করে বর্ণনা করো। উদ্দীপকের এ উদ্ভিদটি প্রতিকূল পরিবেশে কিভাবে বংশ বিস্তার করে। উদ্দীপকের এ কি বলতো, উদ্দীপকের এতে একটা শৈবাল, শৈবাল প্রতিকূল পরিবেশে কিভাবে বংশ বিস্তার করে। শৈবালেরা প্রতিকূল পরিবেশে বিভিন্ন রকম স্পোর তৈরি করে, সেই স্পোরগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। স্পোরগুলো কিন্তু অযৌন জননের পদ্ধতি, বুঝছো, প্রতিকূল পরিবেশে শৈবালেরা স্পোরের মাধ্যমে অযৌন জনন করে, স্পোরগুলো নিয়ে আলোচনা করা হলো। এরকম একটা তোমাকে আলোচনা করতে হবে শৈবালের অযৌন জনন। এখন আমাদের পড়ার বিষয় হচ্ছে শৈবালের, শৈবালের স্পোরের মাধ্যমে অযৌন জনন। তার আগে কিন্তু তোমাদের আরেকটা লাইন লিখতে হবে যে উদ্দীপকে চিত্র এতে শৈবাল বোঝানো হয়েছে, শৈবালেরা প্রতিকূল পরিবেশে অযৌন জনন করে, তাই তুমি এভাবে লিখবে, শৈবালের স্পোরের মাধ্যমে মাধ্যমে অযৌন জনন, অযৌন জনন, ঠিক আছে। শৈবালের স্পোরের মাধ্যমে অযৌন জনন, এটা আমরা জানবো। শৈবালের নানান রকম স্পোর হয়, সেই স্পোরগুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই। শৈবালের একটা স্পোর এরকম যে স্পোরের উপরে কিন্তু কোনো ফ্লাজেলা নাই, স্পোরটা নড়াচড়া করতে পারে না, এরকম স্পোরকে বলা হয় অ্যাপ্লানোস্পোর, অ্যাপ্লানোস্পোর বলা হয় এরকম স্পোরকে। শৈবালের আরেকগুলা স্পোর আছে, সেই স্পোরের ভেতরে বেশ কিছু খাবার জমা থাকে, স্পোরের ভেতরে, বুঝছো, খাবার জমা থাকে, এই স্পোরকে বলা হয় একাইনিটি, একাইনিটি। অনেক সময় স্পোরের ভেতরে তো খাবার জমা থাকেই, স্পোরের আবরণটা হয় অনেক মোটা, এরকম মোটা আবরণ বিশিষ্ট স্পোরকে বলা হয় হিপনোস্পোর, বুঝছো, মোটা আবরণযুক্ত স্পোরকে বলা হয় হিপনোস্পোর। তারপরে অনেক সময় দেখা যায় অনেকগুলো স্পোরের মতো অংশ, দেহের অংশ একসাথে একটা কমন খোলস দ্বারা আবৃত হয়ে যায়, এই দশাটাকে বলে পামেলা দশা, পামেলা দশা। এই তো এরকম বিভিন্ন হচ্ছে অযৌন জনন হয় শৈবালের, ঠিক আছে। শৈবালের এই অযৌন জননটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখো তো, যশোর বই একই একই উদ্দীপকই। ঘ প্রশ্নতে বলা হচ্ছে খাদ্য ঔষধ শিল্পে উদ্দীপকে প্রদর্শিত বি উদ্ভিদ গোষ্ঠীটির গুরুত্ব বিশ্লেষণ করো। উদ্দীপকের বি উদ্ভিদ গোষ্ঠী কি? বি উদ্ভিদটা হচ্ছে ছত্রাক, বি উদ্ভিদ গোষ্ঠী মানে হলো ছত্রাক নিয়ে বলা হচ্ছে। ছত্রাকের গুরুত্ব কিসের ক্ষেত্রে?
খাদ্য এবং ওষুধের ক্ষেত্রে ছত্রাকের গুরুত্বটা আমাদের লিখতে হবে। ছত্রাকগুলো খাদ্য হিসেবে এবং ওষুধ হিসেবে কিভাবে ব্যবহার হয়। তাহলে খাদ্য হিসেবে ছত্রাকের ব্যবহার সেটা আমি আগে বলি। খাদ্য হিসেবে ছত্রাকের ব্যবহার সেটা একটু আগে আমি লিখি। খাদ্য হিসেবে ছত্রাকের ব্যবহার, তোমাদের আগে কিন্তু আমি এটা দাগাই দিছি। ছত্রাকের ব্যবহার, খাদ্য হিসেবে ছত্রাকের ব্যবহার। ছত্রাকের খুবই একটা পরিচিত সদস্য যার নাম হলো মাশরুম। এই মাশরুমটাকে কিন্তু আমরা খাই, তাই না? মাশরুমটাকে আমরা খাই। মাশরুমের বৈজ্ঞানিক নাম হলো অ্যাগারিকাস বিসপোরাস। যেটাকে আমরা খাই তার নাম হলো বিসপোরাস। অ্যাগারিকাস বিসপোরাস খুবই উৎকৃষ্ট মানের খাদ্য হিসেবে ব্যবহার হয়। এছাড়াও ট্রাফল নামক এক ধরনের মাশরুম খাওয়া হয়। মোরেল নামক এক ধরনের মাশরুমকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। আচ্ছা, এবার চলো ঔষধ শিল্পে। আচ্ছা, ঔষধ হিসেবে ছত্রাকের ব্যবহার। ছত্রাকের ব্যবহার, ঔষধ শিল্পে আমরা ছত্রাকে কিভাবে ব্যবহার করে থাকি সেটা একটু যদি তোমাদেরকে লিখে দেখায়। দেখো, পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক, বুঝছো? পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক তোমরা জানো, তার নাম হলো পেনিসিলিন। পেনিসিলিন এটা বানানো হয়েছিল পেনিসিলিয়াম নামক একটা ছত্রাক থেকে। এটা বানানো হয়েছিল পেনিসিলিয়াম নামক একটা ছত্রাক থেকে। ঠিক আছে, এটা বাক্য আকারে তোমরা লিখে দিও। তারপরে তোমরা মনে রাখবে এরগট নামক একটা জিনিস পাওয়া যায়। এরগট এটা যদি বিষাক্ত উপাদান, তবে এটা হচ্ছে রক্তপাত বন্ধে ব্যবহার হয়। এরগট হচ্ছে রক্তপাত বন্ধ করতে পারে। এটা কোত্থেকে পাওয়া যায়? ক্লাভিসেপস পুরপুরিয়া বা পারপিউরিয়া। ক্লাভিসেপস পারপিউরিয়া নামক একটা হচ্ছে ছত্রাক থেকে, বুঝছো, এই এরগট পাওয়া যায়, যেটা রক্তপাত বন্ধতে ব্যবহার হয়। ছত্রাক থেকে স্টেরয়েড পাওয়া যায়। স্টেরয়েডটা আবার ব্যথার চিকিৎসায় ব্যবহার হয়। ব্যথা মানে আর্থ্রাইটিস বা ব্যথার চিকিৎসায় স্টেরয়েড ব্যবহার হয়। কোন ছত্রাক থেকে আমরা স্টেরয়েড পাই? অ্যাসপারজিলাস নামক একটা ছত্রাক থেকে আমরা স্টেরয়েড পাই। বানানটা এরকম হওয়ার কথা। এগুলো লিখলে মোটামুটি হবে, বুঝছো? খাদ্য হিসেবে 3টা ব্যবহার তোমরা লিখলে এবং ওষুধ হিসেবে 3টা ব্যবহার লিখলে। দেখো, এই জিনিসগুলো কিন্তু আমি অনেক সংক্ষেপে লিখে দিছি। তোমাদের এগুলো বাক্য বানায় ফেলতে হবে, বড় বড় করে লিখতে হবে, যাতে করে দেখতে বেশি দেখায়, এবং লিখতে হবে একটু সুন্দর করে। এমন না যে হ্যান্ডরাইটিং ভালো হতে হবে, সেটা বলছি না। একটু সুন্দর করে হচ্ছে তুমি যদি মার্জিন টার্জিন টেনে তারপরে সব সিরিয়ালে লেখো, একটু নাম্বার দাও, নাম্বার দিয়ে দিয়ে পয়েন্ট করে করে লিখলে তখন দেখতে ভালো দেখায়। তাহলে দেখবে যে ভালো নাম্বার পাচ্ছ তুমি। এবং ছবি যেখানে থাকবে ছবিতে আঁকতে হবে। মোটামুটি আমরা 2টা সিকিউ সলভ করলাম। আর আরও যদি সিকিউ সলভ করতে চাই আমাদের একটু সময় লেগে যাবে। আমরা তো অনেক দ্রুত ক্লাস শেষ করার পরিকল্পনা করছি। তবে মোটামুটি সব সিকিউ এই 2টার মধ্যে কভার হয়ে যায়, বুঝছো? আমরা তাহলে চলো এবার একটু এমসিকিউ এর সলভটা জেনে নেই। ওকে, এমসিকিউ সলভের আগে আমাদের কোর্স সম্পর্কে একটু বলে রাখি। আমাদের এই কোর্সগুলো খুবই অ্যাফোর্ডেবল এবং আমাদের 2টা কোর্স আছে তোমাদের জন্য, এসএসসি 26 ব্যাচের জন্য। এই কোর্সটা সম্পর্কে একটু বলি। এই কোর্সটার নাম হচ্ছে বায়োলজি শার্পশট 2026। এই কোর্সে আমরা 2026 সালের এইচএসসি পরীক্ষাকে টার্গেট করে খুব স্বল্প সময়ে একটা সুন্দর প্রিপারেশন রেডি করেছি, যেখানে আমরা কি করব, বাছাই করা প্রায় 2000টা এমসিকিউ সলভ করব। এই 2000টা এমসিকিউ সলভ জানলে মোটামুটি তুমি যেই বোর্ডেরই হও না কেন, তোমার এমসিকিউ আর কখনো আটকাবে না। তুমি এমসিকিউটা ইজিলি কমন পাবে এবং অ্যান্সারও করতে পারবে। প্রায় 200টার মতো আমরা সিকিউ সলভ করব। 24টা অধ্যায়ের প্রায় 200টা সিকিউ যদি তুমি সলভ করো, তাহলে সিকিউ নিয়ে তোমার আর কোনো চিন্তাই থাকবে না। আমরা এই ক্লাসে বেশি সিকিউ সলভ করতে পারিনি, কিন্তু এখানে আমরা করব। যা যা সিকিউ, ইউনিক সিকিউ আছে সব কিছুরই সলভ করব। এবং প্রায় 100টার মতো বায়োলজিতে ড্রয়িং লাগে, সেগুলো আমি তোমাদের প্র্যাকটিস করাবো। এত কিছুর কোর্স ফি কত জানো? মাত্র 199 টাকা। শেষ সময় তোমরা অনেক জায়গায় কোর্স কিনে রেখেছো, এই জন্য অনেক কম একটা কোর্স ফি নির্ধারণ করা হয়েছে। মাত্র 199 টাকা। 199 টাকায় তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যারা এই কোর্সে এনরোল করতে চাও, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট 2-1টা ক্লিক করলে হয়ে যাবে। তারপরে দেখো, এই কোর্সটা একটু পরে শুরু হবে, কিন্তু আমি এখন থেকে একটু বলে রাখি, তোমরা অনেক সময় অ্যাডমিশনে স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় ভর্তি হয়, ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারো না বলে চান্স মিস করো। আমি তোমাদেরকে আগে থেকে বলে রাখি, আমাদের অ্যাডমিশনের জন্য বায়োলজির একটা ব্যাচ থাকবে, বুঝছো? তোমাদের ব্যাচের জন্য, 26 ব্যাচের জন্য। এই ব্যাচে আমরা শর্ট সিলেবাস এর 14টা অধ্যায়ের অলরেডি আর্কাইভ দিয়ে রেখেছি। তুমি জাস্ট কোর্সে এনরোল করলেই ক্লাসগুলো পাবে। এবং তোমাদের তো ফুল সিলেবাস, এই ফুল সিলেবাসে 24টা অধ্যায়ের আবার নতুন করে সুন্দর করে ক্লাস আবার দেওয়া হবে।
এবং এগুলো তোমাদের এইচএসসি পরীক্ষা চলবে যখন তখনই দেওয়া হবে। তোমরা পরীক্ষা শেষ হওয়া মাত্রই এই ক্লাসগুলো দেখতে পাবে। লাইভ হবে না, কারণ অ্যাডমিশন স্টুডেন্টদের জন্য লাইভ নেওয়া হচ্ছে খুব সময় নষ্ট। সব আমি রেকর্ডেড তোমাদেরকে দিয়ে দিব। তার মানে তোমরা 24টা অধ্যায়েরই বায়োলজি 24টা অধ্যায়ের প্রিমিয়াম ক্লাস পাবে, 14টা অধ্যায়ের গত বছরের আর্কাইভ ক্লাস পাবে, 50টার মতো এক্সাম দিতে পারবে। এবং লাস্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু বলি। ছেলে মেয়েদের অ্যাডমিশনের সময় খুব মাথার মধ্যে বিভিন্ন চিন্তা থাকে, বিভিন্ন দুশ্চিন্তা থাকে, সেগুলো সলভ করানোর জন্য একটা মেন্টর দরকার হয়। আমি প্রতি সপ্তাহে মেন্টরশিপ সেশন করি, ছেলে মেয়েদের প্রবলেমগুলো শুনি, তাদেরকে পরামর্শ দিই। এই কোর্সের জন্য কোর্স ফি 1000 টাকা, বুঝছো? কিন্তু তোমরা যারা এখন ভর্তি হবে, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত ভর্তি হবে, এখন তোমরা মাত্র 500 টাকায় ভর্তি হতে পাবে, বুঝছো? এইচএসসি পরীক্ষা যখন চলছে এখন তোমরা 500 টাকায় ভর্তি হতে পারবে। পরীক্ষা শেষ হলে কিন্তু 1000 টাকায় ভর্তি হতে হবে। এটারও লিঙ্ক আমি নিচে দিয়ে রাখবো, জাস্ট ক্লিক করলেই তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এমন না যে কোর্সে তোমাদেরকে ভর্তি হতেই হবে, তোমরা বিভিন্ন জায়গায় তো ভর্তি হও। এই জন্য আমার কোর্সগুলো সম্পর্কে তোমার বলার। এখন যদি তুমি আমার কোনো কোর্সে ভর্তি নাও থাকো, তারপরও দেখবে যে আমার চ্যানেলে তোমাকে পরীক্ষায় পাশ করানোর জন্য, ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, মেডিকেলে চান্স পাওয়ার জন্য যা যা করা লাগে আমি তোমাকে ফ্রিতে করাই দিব, বুঝছো? সবই ফ্রিতে তোমরা পাবে, কিন্তু এগুলাতে একটু প্রিমিয়াম বিভিন্ন কন্টেন্টে তোমরা অবশ্যই পাবে। অন্য জায়গায় ভর্তি হওয়ার চেয়ে এগুলা ভর্তি হওয়ার কথাটা বিবেচনা করতে পারো। তাহলে চলো আমরা এবার এমসিকিউগুলোর সলভ একটু জেনে নিই। আমরা দেখো সিলেট বোর্ড 2019 সালের একটা প্রশ্ন সলভ করব। তোমরা একটা প্রশ্ন করতে পারো যে স্যার নতুন প্রশ্ন কেন সলভ করাচ্ছে না? দেখো আসলে 19 সালের প্রশ্ন কেন সলভ করাচ্ছি, এর কারণ হলো বিগত 5-6 বছর এটা শর্ট সিলেবাসে ছিলই না এই অধ্যায়টা। 19 সালের ছাড়া কোনো প্রশ্নই নাই। 19 সাল এবং তার আগের প্রশ্নগুলো আমি শুধু পাবো, তাও সলভ করি, সমস্যা নেই। এগুলোই প্রশ্নে বারবার পরীক্ষায় আসে। নিচের কোনটি থেকে এগার এগার পাওয়া যায়? এগার এগার একটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, তোমরা জানো। এগার এগার হচ্ছে একটা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। এই কার্বোহাইড্রেট জাতীয় পদার্থটা কিন্তু ওই যে কালচার মিডিয়াম, যখন আমরা টিস্যু কালচার করি না, তখন দ্রবণটাকে জমাট বাঁধানোর জন্য কাজ করে। এটা খুবই ইম্পর্টেন্ট, এই দুটা কথা। এগার এগার জমাট বাঁধানোর জন্য কাজ করে, এটা হলো একটা কার্বোহাইড্রেট। এখন কথা হচ্ছে এটা পাওয়া যায় কোথায়? এটা পাওয়া যায় লোহিত শৈবালের মধ্যে। খুবই ইম্পর্টেন্ট, লোহিত শৈবালের মধ্যে এগার এগার পাওয়া যায়। কোনটি লোহিত শৈবাল? এখানকার মধ্যে লোহিত শৈবাল কোনটা দেখো তো, একটু বৈজ্ঞানিক নাম দেখো। ইউলোথ্রিক্স, এটা তো সবুজ শৈবাল, খুব ইম্পর্টেন্ট, এটা সবুজ শৈবাল, এটা এমসিকিউ আসে। সিটোফোরা ক্লাডোফোরা, সিটোফোরা ক্লাডোফোরা এটা হলো ফিলামেন্টাস শৈবাল, এটাও কিন্তু এমসিকিউ আসে, ফিলামেন্টাস। আর ভলভক্সের জন্য একটা তথ্য মনে রাখবে, এটা হলো কলোনি, এটা সচল কলোনি শৈবাল। পলিসাইফোনিয়া, এটা কিন্তু লোহিত শৈবাল, বুঝছো? এটাই হলো লোহিত শৈবাল। অন্যগুলোর ব্যাপারেও কি কি আসতে পারে আমি লিখে দিলাম, আশা করি পারবে তোমরা। চিত্রের এম চিহ্নিত অংশের নাম কি? দেখো এই জিনিসটা হচ্ছে একটা ইউলোথ্রিক্স, বুঝছো? এটা একটা ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্সের এই এম চিহ্নিত অংশের নাম হলো হোল্ড ফাস্ট। ইউলোথ্রিক্সের গোড়াটার নাম হলো হোল্ড ফাস্ট, বুঝছো? এই তো। কোন উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড থাকে? তোমরা দেখো এটা হলো ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্সের শরীরে এরকম ক্লোরোপ্লাস্ট থাকে, এটা ধরো ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট, ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টটা হয় এরকম দেখতে। ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টের মধ্যে এরকম সাদা রঙের প্রোটিন জাতীয় পদার্থের একটা জিনিস থাকে, এটা হলো প্রোটিন জাতীয় পদার্থ, এবং এর গায়ে স্টার্সের দানা লেগে থাকে, স্টার্সের দানা লেগে থাকে। এই জিনিসটাকে বলা হয় পাইরিনয়েড। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা মনে রাখবে ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টে একটা প্রোটিন জাতীয় পদার্থ থাকে যার নাম পাইরিনয়েড, তার গায়ে আবার স্টার্সের দানা লেগে থাকে। কার থাকে? ইউলোথ্রিক্সের থাকে। খুব 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 ইম্পর্টেন্ট। পরজীবী ছত্রাকের চোষক অঙ্গ হিসেবে ব্যবহার হয় কোনটা? ছত্রাকটা যদি অন্য কোনো জীবের শরীর থেকে খাবার চুষে খায়, সে নলটার নাম হলো হস্টোরিয়া, বুঝছো? হস্টোরিয়া। হস্টোরিয়ার মাধ্যমে অন্য জীবের শরীর থেকে খাবার তারা চুষে খেতে পারে। আর রাইজোমর্ফের মাধ্যমে মাটি থেকে খাবার চুষে তারা খায়, মাটি থেকে বা পরিবেশ থেকে, জীবের শরীর থেকে না, বরং মাটি থেকে বা পরিবেশ থেকে খাবার চুষে খায় রাইজোমর্ফ দিয়ে, আর হস্টোরিয়া দিয়ে অন্য কোনো জীবের শরীর থেকে খাবার চুষে খাওয়া হয়, ঠিক আছে? অ্যাগারিকাসের ফ্রুট বডির নাম কি? অ্যাগারিকাস তো তোমরা জানো, ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতার শরীরের দুইটা অংশ, এই যে উপরের দিকের এই যে অংশটা, এটাকে বলা হয় কিন্তু তার ফ্রুট বডি, এটাই হলো তার ফ্রুট বডি। আর নিচের অংশটাকে বলে মাইসেলিয়াম, তোমরা জানো, এটা হলো মাইসেলিয়াম। এমসিকিউ গুলো কিভাবে আসছে একটু খেয়াল করো। এমসিকিউ এর যেটা চাইলো সেটাই তোমার জানতে হবে এমন না, তার পাশের যে ইনফরমেশনটা আছে সেটা জানাটাও জরুরি। এটাকে বলা হয় অ্যাকচুয়াল প্রশ্ন সলভ। এভাবে যদি তুমি জেনে রাখো তাহলে তোমার প্রশ্নটা কিভাবে আসবে তুমি প্রেডিক্ট করতে পারবে। হয়তো আসলো ফ্রুট বডি, তোমার মাইসেলিয়াম থেকেও প্রশ্ন আসতে পারে। আমি কিন্তু আমাদের ওই যে এমসিকিউ এর যে কোর্সটা আছে ওভাবেই সব প্রশ্ন সলভ করে দিয়েছি, যাতে করে তোমার প্রশ্ন যদি আনকমনও হয়, ইউনিকও হয়, তোমার অসুবিধা হবে না। যাই হোক, অ্যাগারিকাসের ফ্রুট বডির নাম কি? অ্যাগারিকাস একটা ব্যাসিডিও মাইকোটা গ্রুপের সদস্য, এই জন্য তার ফ্রুট বডিটাকে বলা হয় ব্যাসিডিও কার্প।
এর ফ্রুট বডিকে বলা হয় ব্যাসিডিও কার্প, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটা বিষাক্ত অ্যাগারিকাস? মাশরুমগুলোকে তো আমরা খেতে পারি, তবে কিছু মাশরুম বিষাক্তও হতে পারে। বিষাক্ত মাশরুম হচ্ছে অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস। অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস এটা হলো বিষাক্ত, ঠিক আছে। এই যে অ্যাগারিকাস কম্পেস্ট্রিস এবং অ্যাগারিকাস ব্রুনেসেন্স এই দুজন কিন্তু খুবই সুস্বাদু। সুস্বাদু মানান যায় কেমন? এই যে এরকম সুস্বাদু, স্বাদ ভালো এই দুটার, ঠিক আছে। কম্পেস্ট্রিস এবং বিসপোরাস, বিসপোরাসের এই অপর নাম হলো ব্রুনেসেন্স। লাইকেন কোনটি সহাবস্থান? অনেকক্ষণ ধরে এটা আমরা পড়েছি। শৈবাল এবং ছত্রাক একসাথে অবস্থান করলে সেটাকে বলা হয় লাইকেন, ঠিক আছে। শৈবাল ও ছত্রাক একসাথে অবস্থান করলে সেটাকে বলা হয় লাইকেন। এই যে শৈবাল ছত্রাক, শৈবাল ও ছত্রাক উভয়ই থ্যালোফাইটা বিভাগের অন্তর্গত। আচ্ছা বুঝলাম, উভয়ের ক্ষেত্রে সাদৃশ্য কোনটা? শৈবাল এবং ছত্রাকের মধ্যে মিল কোথায়? আচ্ছা উভয় প্রকৃতকোষী, হ্যাঁ, কারণ দুজনেরই সুগঠিত নিউক্লিয়াস আছে, এটা ঠিক আছে। খাদ্য তৈরিতে সক্ষম না, এখানকার শৈবাল খাবার তৈরি করতে পারে কিন্তু ছত্রাক খাবার তৈরি করতে পারে না, কাজেই এই তথ্যটা সঠিক নাই। এবং পরিবহন টিস্যু অনুপস্থিত, এটাও ঠিক আছে। আমরা প্রথমেই যখন ওই যে সব রকম উদ্ভিদের একটা কম্প্যারিজন পড়েছিলাম ওই সময় জেনেছিলাম যে পরিবহন টিস্যু তোমার হচ্ছে টেরিডোফাইটার আছে, নগ্নবীজের আছে আর আবৃত বীজের আছে, তাই না? তাহলে এদের শৈবাল ছত্রাকের কিন্তু পরিবহন টিস্যু অনুপস্থিত। তার মানে 1 এবং 3 এই দুজনের মিল রয়েছে। 1 3 কোথায় আছে? ক্ষতে। হয়ে গেল। আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণ হলো এবং ভয়াবহ দুর্ভিক্ষ দেখা গেল। বুঝলাম, অনেক লোক মারা গেল। হ্যাঁ আমরা জানি, এটা 1840 সালের ঘটনা। এই রোগটির জীবাণু কোনটি? এই রোগটার জীবাণু হলো ফাইটোপথোরা নামক একটা জীবাণু, ঠিক আছে। এই রোগের জীবাণুর নামটাও তোমরা মুখস্থ করবে, খুব ইম্পর্টেন্ট। ফাইটোপথোরা, ফাইটোপথোরা ইনফেস্টেন্স, তাই না? এটা একটা ছত্রাক, এটা একটা ছত্রাক। আয়ারল্যান্ডে দুর্ভিক্ষ হয়েছিল ফাইটোপথোরা নামক একটা ছত্রাকের মাধ্যমে। আচ্ছা, রোগটির লক্ষণ কি? আলুর ব্লাইট অসুখ, তাই না? অসুখটার নাম তো আলুর ব্লাইট। আলুর ব্লাইটের লক্ষণ কি? তোমাদের খুব ভালো করে আমি পড়তে বলেছি, বইয়ে যখন পড়াচ্ছিলাম তখন আলুর ব্লাইটের লক্ষণগুলো তোমাদেরকে পড়তে বলেছিলাম আমি। পাতার কিনারায় ভেজা দাগ হয়, হ্যাঁ, পচা দুর্গন্ধ বের হয়, ঠিক আছে। দাগের কিনারায় সাদা তুলার মতো মাইসেলিয়াম দেখা যায় না, এ না দিছে কেন? তার মানে এই যে না দেওয়ার কারণে এটা ভুল হয়ে গেছে। তুলার মতো মাইসেলিয়াম দেখা যায়, মখমলের মতো স্ট্রাকচার দেখা যায়, তাহলে 1 এবং 2 অপশন হবে, এই যে 1 2। চিত্রের বি চিহ্নিত অংশটির নাম কি? একটা মাশরুম, মাশরুমের এটা হলো ফ্রুট বডি আর এটার নাম হলো স্টাইপ, তাই না? এটার নাম হলো স্টাইপ, দ্বন্দ্বটার নাম হলো স্টাইপ, দ্বন্দ্বটার নাম হলো স্টাইপ, এই দ্বন্দ্বের নাম হলো স্টাইপ, তাই না? অ্যানুলাস কোনটা বলতো? এই যে এই জায়গাটার নাম হলো অ্যানুলাস। গিল কোনটা? এই যে এই জিনিসগুলোর নাম হলো গিল। পাইলিয়াস কোনটা? এই যে পুরো ঢাকনাটার নাম হলো পাইলিয়াস। সবই আমরা চিনি, আশা করি চেনো না, চিনতে হবে। উদ্ভিদটি ব্যবহার হয় কি হিসেবে? মাশরুমটাকে মানে এই যে অ্যাগারিকাসকে কি হিসেবে ব্যবহার করা হয়? খাদ্য হিসেবে ব্যবহার হয়, মাটির গুণাগুণ বাড়ায়, হ্যাঁ এটাও আমরা পড়েছি। শিল্প বাণিজ্যও ব্যবহার হয়, ওকে, সবই হয়, সবই হয়, সব হিসেবে ব্যবহার হয় এটা, ঠিক আছে। আমরা সব গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ জানলাম। মোটামুটি আরও যদি আমরা জ্ঞানমূলক সলভ করি তাহলে প্রিপারেশনটা আরেকটু কমপ্লিট হয়। তোমরা পুরোপুরি এমসিকিউ সলভটা যদি জানতে চাও আমাদের এই কোর্সটাতে একটু এনরোল হয়ে যাও। আর অ্যাডমিশনের ব্যাচে তোমাদের তো ভর্তি হতেই হবে কোনো না কোনো জায়গায়, আমাদের এখনই ভর্তি হতে পারো, 50% ডিসকাউন্ট চলছে। এই কোর্সটাতে তোমরা এনরোল করে ফেলো। দুটা কোর্সে এনরোল করার লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, জাস্ট ক্লিক করে দিও। এরপরে কোন অধ্যায়টার ক্লাস তোমার প্রয়োজন সেটা একটু তোমরা কমেন্ট করে জানাও, আমি সেটা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। আমাদের ক্লাস প্রায় রেডি। আর তোমরা অনেক ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আমি বেশ অসুস্থ শরীর নিয়ে ক্লাসটা নিলাম এবং তোমাদের প্রিপারেশন ভালো করে হোক, তোমাদের জন্য দোয়া রইল। ধন্যবাদ সবাইকে।